ল্যাটার গুপ্ত এম্পায়ারটা সম্পর্কে আমরা ডিসকাস করছিলাম। তো ল্যাটার গুপ্ত এম্পায়ারের মধ্যে আমরা যেটা টোটালি ডিসকাস করে নিয়েছিলাম প্রথম থেকে, সেটা হচ্ছে আমাদের যে, হ্যাঁ বলো বলো। হুম। স্যার, আমাদের তো সেন সেন যুগ, পাল যুগ এই সকল চলছিল। হ্যাঁ, তো হচ্ছিল সেটা তো জানি, তো আমি সেটাই তো বলছি। আমাদের ল্যাটার গুপ্ত এটাই তো পড়েছিলাম, বকাটক ডাইনেস্টি পড়েছি, চালুক্য বংশ পড়েছি, পল্লব বংশ হ্যাঁ স্যার, পড়েছি। এগুলো হয়েছে, হ্যাঁ আমি আমি ওটাই জানি, বলছিলাম। আমি তো সেটাই দেখাচ্ছি তোমাদের কি কি পড়েছি। তো বল্লভ বংশ পড়েছি, তারপর আমরা পাল বংশ পড়েছি, পাল, সেন, প্রতিহার, রাষ্ট্রকূট, চোল, এগুলো আমরা পড়বো বলেছিলাম। তো এখানে আমরা পাল যুগ সম্পর্কে পড়েছি। তারপর আমরা পাল সাহিত্যগুলো ডিসকাস করেছি। তারপর সেন বংশ পড়েছি, এবং সেনের মধ্যে লক্ষণ সেনের সময় আমরা পড়েছি। এবং লাস্ট অফ অল আমরা সেন যুগের সাহিত্য সম্পর্কে পড়েছি। এই তো ব্যাপার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমি তো জানি কি বলেছি, তাই তো? আচ্ছা, তো আমি বললাম যে আমরা কি পড়েছি। তো তোমাদের তো মেমোরিটা একটু শর্ট কাজ করে, সেটা তো আমিও বুঝি। তো কি পড়েছি বেশিরভাগ অনেকেরই জানা নেই যে আগের দিন স্যার কি পড়েছি। তো সেই কারণে তোমাদের আমি একটু আগের ঘটনাটা বলে দিলাম, যে সিনেমা যেরকম হয় তার আগে একটু রিক্যাপ দিতে হয়, যেন তোমাদের একটু আমি রিক্যাপটা দিয়ে দিলাম। ওকে, যে এতটা আমরা পড়েছি। আজকে আমরা এর পরের পার্টটা ডিসকাস করব, যে আমরা সেন যুগ সম্পর্কে ডিসকাস করেছি। তো সেন যুগের পরে আজকে আমরা যে ছোটোখাটো আরও কিছু ডাইনেস্টি বা যেগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, সেগুলো সম্পর্কে আমরা আজকে ডিসকাস করব। এ বাবা, এতক্ষণ পর। আচ্ছা, দেখো, প্রত্যেকে খাতা বের করো, নোট ডাউন করবে। যেটা আমাদের আজকে লেখো, আমাদের প্রতিহার বংশ। ফার্স্ট আমরা ডিসকাস করব যে ডাইনাস্টিটা সম্পর্কে, সেটা হচ্ছে প্রতিহার বংশ। পাল সম্পর্কে আমরা ডিসকাস করেছি, রাষ্ট্রকূট আমরা ডিসকাস করে নিয়েছি, প্রতিহার সম্পর্কে আমরা ডিসকাস করা শুরু করব। দেখো, তো এই যে প্রতিহার বংশ, এই যে প্রতিহার ডাইনেস্টিটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে বিলং করতো? অ্যাকচুয়ালি এরা ছিল আমাদের মধ্য এশিয়ার যাযাবর। এরা আমাদের এই জিনিসগুলো জানতো, এরা কারা ছিল? এরা ছিল মধ্য এশিয়ার যাযাবর। বেশিরভাগ যারা, তারা মধ্য এশিয়া থেকেই যাযাবর হিসেবেই ভারতে প্রবেশ করে, ভারতে অ্যাটাক করে ভারতের বিভিন্ন পোর্শনে তারা বসবাস করা শুরু করেছিল। তার কারণ ছিল যে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া যেটা ছিল, সেটা কিন্তু অতটা ডেভেলপড ছিল না। মানে সেই জায়গায় খাওয়ার বলো, জল বলো, সাফিসিয়েন্ট পাওয়া যেত না। সেই কারণে সবাই কি করতো, ভারতে আসতো, এবং ভারতে এসে ভারতের যে যেটা বলবো, ভারতের যে সুজলা শ্যামলা, সুজলা সুফলা, শস্য শ্যামলা যে ব্যাপারটা থাকে, তো সেই কারণে কি হয়েছিল, ভারতে এসে তারা শাসন বলো বা থাকার জন্য এগুলো ভারতটাকে তারা পছন্দ করতো। ওকে, তো এইভাবে সেন্ট্রাল এশিয়া থেকে আমরা দেখেছি যে বিভিন্ন লোকেরা বা বিভিন্ন জাতি এভাবে ভারতে এসেছিল। তো আমরা আজকে সেই রকমই প্রতিহার যারা এসেছিল তাদের সম্পর্কে আমরা ডিসকাস করব। দেখো, প্রথম যে প্রতিহাররা কোথা থেকে এসেছিল, যে সেন্ট্রাল এশিয়া বা মধ্য এশিয়া থেকে এরা এসেছিল। তো এদের মধ্যে এই প্রতিহারদের সম্পর্কে, প্রতিহাররা যারা এসেছিল, তো এদের সম্পর্কে জানার জন্য আমাদের সাহিত্য, আমি বলেছিলাম এসএলএসটিতে আমাদের যেটা সব থেকে বেশি ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে এই যুগের সমস্ত যুগের সাহিত্য, লিটারেচার সম্পর্কে জানতে হবে, যে এই লিটারেচারগুলোর রাইটারকে, লেখাকে, সেটা কিন্তু আমাদের সবসময় প্রাইম ফোকাস থাকবে। তুমি যদি রাজাদের কথা ভুলে যাও কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সাহিত্য, লিটারেচার, এটা আমাদের দুটো জায়গায় হেল্প করবে। একটা হচ্ছে স্ট্যাটিক জিকে পোর্শন থেকে আসবে, আর একটা জেনারেল হিস্ট্রি থেকে আসবে। তাহলে এই সাহিত্য, এটা কিন্তু আমাদের সব থেকে, বারবার বলছি, সবচেয়ে প্রাইম জায়গা। ওকে, আশা করি এতদিনে বুঝতে পেরেছো প্রত্যেকে। তো এই এখান থেকে আসা, এখানে প্রতিহারদের সব থেকে জানার সব থেকে বড় উপাদান হচ্ছে, একজন কবি ছিল, তার নাম ছিল কবি পম্পা। নামটা ভালো করে মাথায় রাখো, কবি পম্পা। এই পম্পা, রন্না এরকম থাকে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো পম্পা নামটা প্রত্যেকে একটু মাথায় রাখবে, যে কবি পম্পা। ওকে, তো এই প্রতিহার বংশের ডাইনেস্টিগুলো সম্পর্কে আমরা দেখব, এদের ফাউন্ডার। তো এই প্রতিহার ডাইনেস্টির মধ্যে আমরা ডিসকাস করব যে এদের হচ্ছে ফাউন্ডার, যে প্রতিহার বংশের যদি বলি প্রতিষ্ঠাতা, ফাউন্ডার কে ছিল, প্রতিষ্ঠাতা কে বলতে পারবে? ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রতিহার? বলো। ভাগবত। দন্তি দুর্গ। না, দেখো, দন্তি দুর্গ তো রাষ্ট্রকূট থেকে, বাবু। দন্তি দুর্গ তো একদিক থেকে, কোনো দিক থেকে আসবে না। আচ্ছা, যাই হোক, তো যেটা তোমরা বলছো, যেটা তোমরা সেম ব্যাপার, যেটা হচ্ছে প্রথম নাগভট্টের কথা। এই প্রথম নাগভট্ট কি হবে, রিয়েল ফাউন্ডার হবে। এবার যদি অপশনে না থাকে, ঠিক আছে, অরিজিনাল যদি ফাউন্ডার বলা হয়, সেটা হবে কিন্তু হরিচন্দ্র।
মাথায় রাখবেন, নামটা আমি বলে দিচ্ছি। ফাউন্ডার হবে হরিচন্দ্র। একটু ভালো করে, এবার যদি অপশনে হরিচন্দ্র মেনশন না করে প্রথম নাগভট্ট তোমাদের দেয়, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি হি ইজ দ্য রিয়েল ফাউন্ডার, মানে প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রত্যেকটা আমি বলেছিলাম একটা করে ফাউন্ডার, একটা করে রিয়েল ফাউন্ডারের কথা আমি বলেছিলাম। ওকে, এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের ক্যাপিটাল বা রাজধানী কোন জায়গাকে কেন্দ্র করে প্রতিহারদের সাম্রাজ্য বা রাজধানী গড়ে উঠেছিল, বলতে পারবে কেউ? স্যার উজ্জয়িনী হবে? না, একদম নয়। জায়গাটা হচ্ছে ভিলমালে। ওকে, ক্যাপিটাল ছিল ভিলমালেকে কেন্দ্র করে, মাথায় রাখবে, ঠিক আছে? এই গুর্জর প্রতিহার, অ্যাকচুয়ালি প্রতিহার বলতে বলা হয় যে গুর্জর প্রতিহার। এবং মনে করো এই যে গুর্জর প্রতিহার আর কাদের সংমিশ্রণে রাষ্ট্রকূট গড়ে উঠেছিল বলেছিলাম, মনে আছে? সরি, রাষ্ট্রকূট না, সরি, রাজপুত। স্যার রাজপুতরা গড়ে রাজপুত। উঠেছিল। আমারই বলা ভুল হলো, সরি। রাজপুতরা এই গুর্জর প্রতিহার আর কাদের? রাষ্ট্রকূটদের নাকি? দেখো, রাষ্ট্রকূট। তাই দেখো কেমন ভুলেছো, কেমন ভুলেছো, দেখো আর কিছু বলার নেই। ভাবো কাদের জন্য, মনে আছে? তাই তো? হ্যাঁ কি না, না ভুল বললাম? হুন ছিল তো? স্যার হ্যাঁ, স্যার। হুনদের জন্য তো দুর্বল হয়ে পড়েছিল, হ্যাঁ। গুপ্তদের দুর্বলতা। এই রে, কোথা থেকে কি দেখছো, কি অবস্থা দেখো। আমি বলিনি যে হুনদের সঙ্গে গুর্জর প্রতিহারদের বৈবাহিক সম্পর্কের পরে গড়ে উঠেছিল রাষ্ট্রকূট বর্ণ সংকর, বলিনি? উফ, খালি হ্যাঁ স্যার রাষ্ট্রকূট বলেছিলেন, হচ্ছে। লিখিয়েছিলেন। পুরো লিখে রাষ্ট্রকূট না রাজপুত, উফ, খালি রাষ্ট্রকূট হচ্ছে, রাজপুত, এটা আমি বলিনি? বলেছিলেন স্যার। দেখো মানে আমার আর কিছু বলার নেই। দেখো কেমন ভুলছো, একদম টাটকা টাটকা পড়াই ভুলছো। দেখো লাভ হচ্ছে, একদিকে পড়ছো একদিকে ভুলছো। যাই হোক, অনেকে যারা এক্সাম দিয়েছো আহ, দেখে 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 কেউ দাওনি তো পরীক্ষা, বই দেখে কোনো জায়গা দেখে? না স্যার। একদম অনেস্টলি দেবে। না দেখো স্যার, আর তাছাড়া স্যার ওইটুকু টাইমে বই খোলা দেখা স্যার কেউ পারবে না। মানে সেটাই দরকার, ওই জন্যই তো আমি খুব বেশি টাইম দিইনি, যাতে বই খুলে না দেখতে পারো। আপনি স্যার আপনি স্যার যে ভিতর থেকে প্রশ্ন দিয়েছিলেন ওটা না জানলে করাটাও মুশকিল। একদম, সেই জন্যই আমি তোমাদেরকে বললাম যে কম পাও বেশি পাও ম্যাটার করে না, অনেস্টলি দাও, যতই পাও জানবে সেটা তোমার নিজের নাম্বার। স্যার সত্যি কথা একটা আচ্ছা। বলবো, হ্যাঁ, যদি বলো। এসএসসি, বলো বলো। হ্যাঁ হুম। স্যার আমি আগে বলিনি তারপরে তুমি বলবে। বলে স্যার এরকম এরকম লেভেলে যদি এসএসসি পিটিতেই কোশ্চেন আসে না, অর্ধেক কাট আউট হয়ে যাবে। অর্ধেক কাট আউট হয়ে যাবে না? ফেল করে যাবো স্যার। না না, এত স্যার কোশ্চেন কালকের কোশ্চেন দেখে হয়ে গেছে। তো একটু ভয় পাওয়ার জন্যই আমি দিয়েছি, যাতে একটু ভয়টা পাও। তোমরা তো ভাবছো হ্যাঁ ও ফাটিয়ে দেবো পিটি, ও কিছু নয়। আমি তোমাদের একটু স্যার দেখানোর কিন্তু স্যার জন্যই স্যার দিয়েছি। আপনি খাতা থেকেই দিয়েছিলেন। স্যার কিন্তু খাতা থেকেই দিয়েছিলেন, সব প্রায় 4-5টা আলাদা ছিল, বাকি হ্যাঁ। সব খাতা থেকে, কিন্তু এমন গুলিয়ে গেছে। এমন গুলিয়ে গেছে, আমি সেই জন্যই তো তোমাদের বলছি যে কতটা ভালো খাতাতে করে কত- পড়তে হয়। স্যার প্রশ্ন খাতাতে কত কত ইনফরমেশন থাকে, আর স্যার এত ইনফরমেশন আপনি খুঁটে না দেন। পড়ে করাটা মুশকিল। একদম, তাহলে দেখো এখনো বারবার এটাই বলছি, রিভিশন করানোর উদ্দেশ্য বুঝতে পারছো তো, কেন আমি পরীক্ষাটা এইভাবে নিলাম? রিভিশন করানোর উদ্দেশ্য দেখো, এই দৌলতে পড়া হলো, দেখো অবভিয়াসলি এর মধ্যেই হবে। এইরকম ভাবে যদি আমি আবার এরকম এক্সাম নেব, এটা নয় যে একবার ছেড়ে দিলাম হয়ে গেল, সেটা নয়। আমি এরকম আবার নেব, আবার 1 মাস যাক, নেক্সট মান্থ হোক, তারপরে এর সাথে সিলেবাস বাকি জিনিসগুলো এর সাথে ইনক্লুডেড হবে, মানে এনসিএন টোটাল কমপ্লিট হবে। তখন আমাদের তখন আমাদের মিডিয়েভেলটাও চলে আসবে, তখন আবার সিলেবাস বাড়বে। দেখো এইরকম যত এক্সাম দেবে তত নিজের প্রতি আস্তে আস্তে কনফিডেন্স আসবে, বুঝতে পারলে প্রত্যেকে? স্যার একটা বলো কোয়েরি বলো। ছিল। হ্যাঁ, বলো। এর আগে আমি দুটো এক্সাম মতো দিয়েছিলাম, কিন্তু সেগুলো না খাতা আমি জিজ্ঞাসা করিনি বা নেইও নি। তো এখন যদি আমি বলি আচ্ছা, তুমি সেটা কি আমাকে পাওয়া তো যাবে? মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? যদি এক্সাম অ্যাটেন্ড করে থাকো অবশ্যই আমার কাছে আছে সমস্ত এই ঠিক ডিটেলস আছে। গুলো। তো যারা নাওনি, আবার হ্যাঁ। বলছি, যারা নাওনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে কোন এক্সামের, এটা আমি পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা চলো। ঠিক আছে। স্যার এটা ডাব্লিউবিসিএস এর লেভেলের অনেকটা কোশ্চেন হয়ে গেছে সত্যি, আর এত ঘুরিয়ে পেয়েছি কোশ্চেন। তো দেখো এই যে কি বলো তো, একটা আমার সবচেয়ে বড়, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমি কলেজে পড়তাম তখন হচ্ছে আমাদের একটা স্যার পড়াতো, মানে কলেজে যে সাবজেক্ট ছিল, স্যার বলতো এই কোশ্চেনগুলো পড়ে নে, ঠিক আছে, দিয়ে পরীক্ষা দেখবি এগুলোই পড়বে। আমরা দেখলাম হ্যাঁ স্যার আমাদের বলে দিয়েছে 10টা কোশ্চেন, যে এর মধ্যে দেখবি 2টো কোশ্চেন অবশ্যই পাবি বা 3টে কোশ্চেন অবশ্যই পাবি। তো আমিও পড়ে গিয়েছি সুন্দর করে, তো কোশ্চেন সেগুলোই এসছে।
আমি কিন্তু নামাতেই পারিনি। প্র্যাকটিক্যালি কথা বলছি, নামাতেই পারিনি। কেন পারিনি? কারণ আমি শুধু পড়ে গেছি এই 10টা কোশ্চেন। আর তুমি যদি ভাবো এই 10টা কোশ্চেন পড়ে আমি সবগুলো নামিয়ে দেবো, তুমি কিন্তু ভুল ভাবছো। এই 10টা কোশ্চেন করার জন্য, এই 2টা কোশ্চেন করার জন্য তোমাকে 100টা কোশ্চেন সলভ করতে হবে, তাহলে তুমি 10টা করতে পারবে। যদি ভাবো যে 10টা পড়লেই হয়ে যাবে, এটা কখনোই হবে না। আর আমি তোমাদের ভাস্টনেস দিচ্ছি একটা কারণে, তোমরা যদি ভাস্টনেস পড়ো তাহলে ওই সিম্পলগুলো তো তোমরা অবশ্যই তার মধ্যেই পাবে। বুঝো, আমি এই কারণে তোমাদেরকে একটু অন্যদের থেকে, অন্য ইনস্টিটিউট বা অন্য জায়গা থেকে আমি তোমাদের হার্ড করাচ্ছি, টাফ করাচ্ছি একটাই কারণ। এবার যদি বলো স্যার ভয় পেয়ে যাচ্ছে, আমি অত পড়তে পারবো না, আমার স্যার ফ্যামিলির এই আছে সেই আছে, বলতেই পারো, সেটা তোমার এক্সকিউজ তোমার কাছেই থাকবে। আমি একটু তোমাদের চাই স্ট্যান্ডার্ড পড়ো, যতটাই পড়ো যাই করো স্ট্যান্ডার্ড পড়ো, যাতে পড়ার পরে মনে হয় না একজন স্যার পড়াতো, যার পড়া আমার মনে থাকে। ক্যাপিটাল দেখো, ক্যাপিটাল ছিল ভিলমালে, আর যেটা পরবর্তীকালে ট্রান্সফার হয়েছিল কোথায়? উজ্জয়িনীতে। যদি প্রাইম ক্যাপিটাল বলো, প্রতিষ্ঠাতা হরিচন্দ্র, হরিচন্দ্র ফাউন্ডার, রিয়েল ফাউন্ডার হচ্ছে প্রথম নাগভট্ট। ওকে, ক্যাপিটাল ভিলমালে করবে, আর যদি না থাকে তাহলে উজ্জয়িনী করবে। উজ্জয়িনী পরে ট্রান্সফার করা হয়েছে, প্রেজেন্ট মানে যেটা প্রথম ক্যাপিটাল ছিল সেটা কিন্তু ভিলমালে ছিল, পরে এটাকে উজ্জয়িনীতে ট্রান্সফার করা হয়েছে। ওকে, তো ফাউন্ডার আমরা প্রথম নাগভট্ট সম্পর্কে আমরা জানলাম। এবার এদের সম্পর্কে এরা ত্রিশক্তি সংঘর্ষেও ইনক্লুড ছিল। এবার যে রাজার সম্পর্কে জানবো প্রতিহারদের মধ্যে, সেটা হচ্ছে দ্বিতীয় নাগভট্ট। দ্বিতীয় নাগভট্ট, এই যে ব্যক্তিটার কথা বললাম দ্বিতীয় নাগভট্ট, এ হচ্ছে প্রতিহারদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ রাজা ছিল, গুরুত্বপূর্ণ ফাউন্ডার। তো তার সম্পর্কে উপাধি অনেক রকম ছিল। তো এই সময় প্রতিহারদের ক্যাপিটাল ছিল কোথায়? কনৌজে ক্যাপিটাল তৈরি করেছিল। এগুলো টেম্পোরারি ছিল। তার কারণ কি? দ্বিতীয় নাগভট্ট কি করেছিল? ত্রিশক্তি সংঘর্ষে পার্টিসিপেট করেছিল। যেটা ত্রিশক্তি সংঘর্ষ বললাম, এই ত্রিশক্তি সংঘর্ষ জানি পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে, সেখানে দ্বিতীয় নাগভট্ট কি করেছিল? কনৌজকে কেন্দ্র করে হয়েছিল, কনৌজকে দখল করে সেখানে তাদের ক্যাপিটাল কিছু দিনের জন্য তৈরি করেছিল। পরে এটাকে ট্রান্সফার করে দেওয়া হয়, পরে এটাকে ট্রান্সফার হয়ে যায়। ওকে, তো দ্বিতীয় নাগভট্টের সময় একটাই মনে রাখবে যে ক্যাপিটাল কনৌজে ট্রান্সফার হয়েছিল প্রতিহারদের সময়। আমি বলেছিলাম এখান থেকে প্রচুর কিছু পড়বো না, আমি শুধু এখান থেকে কিছু কিছু জিনিস লাগবে। এবার প্রতিহারদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একজন রাজা, সেটা হচ্ছে মিহির ভোজ। নামটা বলেছিলাম মিহির ভোজ, কোথায় বলেছিলাম? হ্যাঁ স্যার, শোনা শোনা লাগছে। শোনা শোনা লাগছে, তাহলে কোথায় বলেছিলাম মিহির ভোজের কথা? দেখি কতটা মনে আছে আগের দিনের কথা। হ্যাঁ। কোথায় দেখবে? দেখাচ্ছি স্যার, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। পালের সমসাময়িক বাহ, রাজা ছিলেন মিহিরভোজ। একদম, এই যে দেবপালের সমসাময়িক রাজা ছিল মিহিরভোজ। দেখেছো, একজন পড়েছো, যে পড়েছো সে অ্যান্সার দিয়ে দিলে। পেয়েছি, দেবপালের সময় মিহিরভোজ পেয়েছি। এইগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি বলেছিলাম যে যখন আমি রাষ্ট্রকূট পড়াবো তখন আমি মিহিরভোজ সম্পর্কে। একটু বলুন আরেকবার। দ্বিতীয় নাগভট্টের সময় ক্যাপিটাল তিনি কনৌজে ট্রান্সফার করেছিলেন, ব্যাস এতটুকু, আর কিছু জানতে স্যার ওই হবে না। মিহির ভোজ আর অমোঘ বর্ষ দুজন ছিলেন নাকি সেখানে? মিহির ভোজ তারপরে অমোঘ বর্ষ এসেছিল। মিহির ভোজের টাইম পিরিয়ডটা আমি বলে দিচ্ছি, 836 থেকে 885 এডি খ্রিস্টাব্দ, ঠিক আছে? সাল লাগবে না, আমি আগেই বলছি এগুলোর সাল লাগবে না। যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখতে পারো, অসুবিধা নেই, বাট লাগবে না। এ হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষটা কি বললেন? ত্রিশক্তি সংঘর্ষ। ত্রিশক্তি সংঘর্ষ হচ্ছে কনৌজকে কেন্দ্র করে পাল প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে যে আন্দোলন হয়েছিল বা যুদ্ধ হয়েছিল, সেটা ত্রিশক্তি সংঘর্ষ নামে পরিচিত। পাল প্রতিহার রাষ্ট্রকূট আগের দিন আমি বলেছিলাম। তো এটা 3টে জেনারেশনের মধ্যে হয়েছিল, সেটা আমি টোটাল ত্রিশক্তি সংঘর্ষটা আমি ডিসকাস করে দেবো। ওকে, তো মিহির ভোজকে আমরা প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক বলে থাকি। প্রতিহারদের শ্রেষ্ঠ শাসক হচ্ছে আমাদের মিহির ভোজ, এই জন্য আমি এর কথা বলেছি। এবার যদি বলা হয় স্যার, প্রথম ভোজ নয় স্যার, বলো। প্রথম ভোজ। কি বলছো বুঝতে পারছি না। প্রথম ভোজ তো প্রতিহার শ্রেষ্ঠ রাজা ছিলেন। প্রথম ভোজ কি বলছো? কিচ্ছু শোনা যাচ্ছে না। স্যার, একটা জায়গায় পড়েছিলাম। প্রথম ভোজ ছিল, হ্যাঁ স্যার, প্রথম ভোজে প্রতিহার
বংশের প্রতিষ্ঠাতা। শ্রেষ্ঠ রাজা প্রতিহার বংশের, এটা তো ঠিকই বলেছো, ভুল কিছুই তো বলনি। মিহির ভোজই তো প্রথম ভোজ, এর আগে কি কোনো ভোজ রাজা পাচ্ছ? সেই তো মিহির ভোজ, যে মিহির ভোজ সেই প্রথম ভোজ। মানে ভোজ, এই ভোজটা হচ্ছে এপিথেট, রাজাকে ভোজ বলা হতো। যেরকম মনে আছে রাজন বলেছিলাম, সম্রাট বলেছিলাম, মনে আছে রাজন সম্রাট, সেরকম প্রতিহারদের রাজাদের বলা হতো ভোজ। যেমন শকদের রাজাদের কি বলা হতো বলো, শকদের রাজাদের কি বলা হতো? দেখো ক্ষত্রপ বলা হতো। ভেরি গুড, এই তো এরকম অ্যান্সার দেবে, ভালো লাগবে, পড়াতে ভালো লাগবে। আর এরকম প্রতিহারদের রাজাদেরকে ভোজ বলা হতো। এরকম প্রথম ভোজ যে, সেই হচ্ছে মিহির ভোজ। তাহলে তুমি যেটা পড়েছো ঠিকই পড়েছো, ভুল ভুল তো পড়োনি। এপিথেটের মধ্যে যেটা আমি বলছিলাম, তিনি এপিথেট গ্রহণ করেছিলেন খুবই ফেমাস, যেটা হচ্ছে আদি বরাহ। খুব ইম্পর্টেন্ট, আদি বরাহ ছিল তার এপিথেট। প্রচুরবার পরীক্ষায় কোশ্চেন এসেছে। আদি বরাহ কার উপাধি ছিল? দ্যাট ওয়াজ মিহির ভোজ। তিনি কোন ধর্মের উপাসক ছিলেন? তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। বিষ্ণুর উপাসক মানে ভাগবত ধর্ম, তাই তো? এগুলো আমাদের আর বলার দরকার নেই, আমরা ডিসকাস করেছি। বিষ্ণুর উপাসক আর দুজন রাজার নাম বলো তো, বিষ্ণুর উপাসক ছিল। কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর স্কন্দগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, ভেরি গুড। সমুদ্রগুপ্তও হবে, তাই তো? গুপ্ত রাজারাও কিন্তু এর মধ্যে ছিল। ওকে, বেশিরভাগ গুপ্ত রাজারাই কিন্তু বিষ্ণুর উপাসক ছিল। এই জন্য যেগুলো বলেছিলাম আগের দিনই পড়েছিলাম, যে ভাগবত পুরাণ, ভাগবত পুরাণ এটা কিন্তু লেখা হয়েছিল গুপ্ত যুগে, মনে থাকবে, ঠিক আছে? স্পেসিফিক্যালি ভাগবত পুরাণটা লেখা হয়েছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, বেশি পোর্শনটা। বেসিক্যালি পুরাণ বেশিরভাগ পুনর্মার্জিত হয়েছিল গুপ্ত যুগে এসে, যেগুলো আমরা ডিসকাস করেছি। তো এখানে এই প্রতিহারদের সময় মিহির ভোজ কি করেছিল, তার যে ক্যাপিটাল, যেটা দ্বিতীয় নাগভট্ট এখানে তৈরি করেছিল, সেটা কি হয়েছিল, আবার রাষ্ট্রকূটরা প্রতিহারদের কাছ থেকে নিয়ে নিয়েছিল। এই জন্য স্থায়ীভাবে, ওকে, স্থায়ীভাবে কনৌজে রাজধানী তিনি তৈরি করেছিলেন। স্থায়ীভাবে কনৌজে রাজধানী স্থাপন, রাজধানী স্থাপন কার সময় হয়েছিল? মিহির ভোজের সময়। মাথায় রাখবে, স্থায়ীভাবে কনৌজে রাজধানী স্থাপন করেছিলেন কে? মিহির ভোজ। খুবই পাওয়ারফুল রুলার ছিলেন তিনি। ওকে, এবার যেটা আমি বলছিলাম যে দেবপালের সঙ্গে তার লড়াই হয়েছিল, দেবপালের সঙ্গে মিহির ভোজের লড়াই হয়েছিল, যেটা কোথা থেকে জানা যায়? মেনশন করেছিলাম কি? বাদল স্তম্ভ মেনশন করেছিলাম, বাদল স্তম্ভের নাম। না, এখানে বলিনি, ঠিক আছে, এখানে বলিনি, ঠিক আছে, আমি রেখেছিলাম সেই জন্য। তো এই যে বাদল স্তম্ভ, বাদল স্তম্ভ থেকে আমরা জানতে পারি যে দেবপালের সঙ্গে মিহির ভোজের লড়াই হয়েছিল। ওকে, এবার দেখো, এই দেবপাল এটা ছিল পালদের, প্রতিহার ছিল মিহির ভোজ। তাহলে রাষ্ট্রকূটদের একজন রাজা থাকবে, তার সাথে লড়াই হবে। এই সময় রাষ্ট্রকূট রাজ ছিল দ্বিতীয় কৃষ্ণ, দ্বিতীয় কৃষ্ণ রাষ্ট্রকূট রাজা, কন্টেম্পোরারি রাষ্ট্রকূট রাজা, রাষ্ট্রকূট রাজা ছিল, যার সঙ্গে লড়াই হয়েছিল। তাহলে কন্টেম্পোরারিটা বোঝো, যে মিহির ভোজের সাথে পাল রাজা দেবপালের লড়াই হয়, রাষ্ট্রকূট রাজ দ্বিতীয় কৃষ্ণ, সেকেন্ড কৃষ্ণর লড়াই হয়েছিল। দেখো এতটা প্রত্যেকে ক্লিয়ার? এবার আমাকে একটা কথা বলো, যে দেবপালের সময় কোন পর্যটক এসেছিল মানে ভারতে? বলো। স্যার এখানে বুঝতে পারিনি মানে দ্বিতীয় কৃষ্ণের কাজটা। দ্বিতীয় কৃষ্ণের কাজটা বুঝতে পারোনি? আচ্ছা, তো আমি বললাম যে পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে লড়াই হয়েছিল, ত্রিশক্তি সংঘর্ষ, তাই তো? তাহলে এখানে পাল থেকে এই জয়েন করলো কে? দেবপাল। প্রতিহার থেকে জয়েন করলো কে? মিহির ভোজ। তাহলে রাষ্ট্রকূট থেকেও তো কেউ একজন জয়েন করবে, সেটা ছিল দ্বিতীয় কৃষ্ণ, সেকেন্ড কৃষ্ণ। তিনজন কন্টেম্পোরারি। কেন আমি তিনটের কথা বলছি? পাল, প্রতিহার, রাষ্ট্রকূট সমসাময়িক ছিল, তিনজন তিনটে জায়গা থেকে লড়াই করেছিল একই সঙ্গে, সেই জন্য এরা হচ্ছে তিনটা কন্টেম্পোরারি, সমসাময়িক শাসক। এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এই দেবপালের সময় তার রাজদরবারে কে এসেছিল? কয়েকজন পর্যটক। স্যার আরব থেকে সুলেমান। ভেরি গুড, ভেরি সুলেমান। সুলেমানের বিবরণী, সুলেমান পড়েছিলাম। তাহলে এই সুলেমান কিন্তু মিহির ভোজের দরবারেও গিয়েছিল। তো তার দরবারে আমরা জানতে পারি যে ত্রিশক্তি সংঘর্ষে প্রতিহারদের মধ্যে, মানে রাষ্ট্রকূটদের মধ্যে তিনি করেছিলেন, এবং মিহির ভোজকে কিন্তু প্রত্যেকে মানে খুবই দুর্ধর্ষ শত্রু হিসাবে মানত। ওকে, দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার?
বেশি আমি কিছু বলছি না, যতটুকু বললাম দেখো অতটুকুই পড়ো। এপিথেট আদিবরাহ রাজধানী কনৌজে স্থানান্তরিত করেন, বিষ্ণুর উপাসক ছিলেন কন্টেম্পোরারি শাসক পাল বংশের দেবপাল, রাষ্ট্রকূটরাজ দ্বিতীয় কৃষ্ণ, সুলেমান তার দরবারেও এসেছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দেবপালের দরবারেও এসেছিল। বলো এতটা ক্লিয়ার? এরপর প্রতিহারদের একজন রাজা, সেটা হচ্ছে প্রথম মহেন্দ্র পাল। বেশি কিছু জানার নেই প্রথম মহেন্দ্র পাল সম্পর্কে, একটা কারণেই আমি জানবো প্রথম মহেন্দ্র পাল সম্পর্কে, কারণ তার দরবারে একজন বিখ্যাত নাট্যকার উপস্থিত ছিল। তার দরবারে উপস্থিত ছিল একজন বিখ্যাত নাট্যকার, তার নাম ছিল রাজশেখর। এই কারণেই শুধু জানতে হয়, একটা এমসিকিউ এর জন্য জানতে হয় যে রাজশেখর কোন প্রতিহার রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। দ্যাট ইজ দ্য অনলি সিঙ্গেল কোশ্চেন অ্যাবাউট দ্য প্রথম মহেন্দ্র পাল। এর বাইরে কিচ্ছু দরকার নেই। এর ফলে কোন পাল রাজার কন্টেম্পোরারি ছিল বগেরা বগেরা, নট ইন্টারেস্টেড। ক্লিয়ার? এরপর দেখো দ্বিতীয় ভোজ সিংহাসনে বসেছিল, তাই জন্য প্রথম ভোজ হচ্ছে মিহির ভোজ, মিহির ভোজকে প্রথম ভোজ বলা হয়। তারপর দ্বিতীয় ভোজ হয়, দ্বিতীয় মিহির ভোজের সময় মহিপাল ছিল, মহিপালের সঙ্গে তার লড়াই হয়েছিল, তো সেগুলো আমাদের খুব বেশি দরকার নেই। এরপর আমাদের এরপর সিংহাসনে বসেছিল মহিপাল। ওকে, মহিপাল আমাদের এদের মানে প্রতিহারদের সিংহাসনে বসেছিল। এই মহিপালের সঙ্গে কন্টেম্পোরারি রাষ্ট্রকূট রাজা, যার সাথে লড়াই হয়েছিল, কন্টেম্পোরারি রাষ্ট্রকূট রাজা ছিল, তার নাম ছিল তৃতীয় ইন্দ্র। মানে এটা হচ্ছে কনৌজে ত্রিশক্তি সংঘর্ষের সেকেন্ড ফেজ ছিল। রাষ্ট্রকূট রাজা ছিল তৃতীয় ইন্দ্র। এই থার্ড ইন্দ্র খুবই পাওয়ারফুল রাজা ছিল, যিনি কি করেছিলেন, প্রতিহারদেরকে সরিয়ে আবার কনৌজের অধিকার গ্রহণ করেছিল। ওকে, তো তার এখান থেকে মহিপালের সময় কন্টেম্পোরারি রাষ্ট্রকূট রাজাটা শুধু পড়বো, আর এই সময় সভাকবি, তার সভাকবির নামটা আমাদের একটু জানতে হবে। খুব ইম্পর্টেন্ট সভাকবি ছিল না, তবু না নামটা শুধু মনে রাখবে, সেটা হচ্ছে বাংলা গন্ডগোল হয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে ক্ষেমিশ্বর। ওকে, তার নামটা জাস্ট মনে রাখবে, ক্ষেমিশ্বর। এখনো পর্যন্ত কোনো কোশ্চেন আসেনি এই সম্পর্কে, যদি আসে এই জন্য আমি একটু সেফ দিয়ে দিলাম। ওকে, এরপরে যে দ্বিতীয় মহেন্দ্র পালের সময়, হ্যাঁ অ্যাকচুয়াল এইটা একটু লাগবে, দ্বিতীয় মহেন্দ্র পাল। কেন দ্বিতীয় মহেন্দ্র পাল? মহেন্দ্র পাল মানে আবার পাল রাজা ভাববে না, দ্বিতীয় মহেন্দ্র পাল কিন্তু প্রতিহার রাজা ছিল। এর টাইম পিরিয়ডটা আমি শুধু বলছি, 944 থেকে 948। আচ্ছা, এটা দরকার নেই, এটা লাগবে না, না এটা লাগবে না, এর বাদ দাও, এটা লাগবে না, দরকার নেই, এর নাম লেখার দরকার নেই। শুধু প্রতিহার রাজা একজনের নাম আমি শুধু দিয়েই শেষ করব, সেটা হচ্ছে প্রতিহার রাজা, তার নাম ছিল ত্রিলোচন পাল। ত্রিলোচন পাল। কেন ত্রিলোচন পাল? এই প্রতিহার রাজা, যার সময় সুলতান মামুদ ভারত আক্রমণ করে। পাল রাজাদের মধ্যে বলেছিলাম কোন পাল রাজার সময় সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল? বলেছিলাম না বলিনি? আগে সেটা বলো, মনে পড়ছে ছোট ছোট করে? তো তুর্কিরা প্রথম আক্রমণ করেছিল, এটা বলেছিলেন, এটা বলেছিলেন। মহিপাল দেখো, প্রথম মহিপালের সময় হ্যালো, স্যার প্রথম মহিপাল হবে। একদম প্রথম মহিপাল। দেখো এই যে দেখিয়ে দিলাম, সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে। তাহলে কোন পাল রাজার সময় সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে? উই ক্যান অ্যান্সার ইট। কোন প্রতিহার রাজের সময় সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন? ত্রিলোচন পাল। দেখো মনে থাকবে। ওকে, আর শেষ শাসক, প্রতিহার বংশের শেষ শাসক কে ছিল? জাস্ট নামটা লিখবে, তার নাম হচ্ছে যশপাল। যশপাল ছিল প্রতিহার বংশের শেষ শাসক। দেখো এতটা ক্লিয়ার? এর বাইরে কিচ্ছু জানার দরকার নেই। বলবে স্যার আরো একটু একটু পড়লেই হবে, এইটুকু, দ্যাট ইজ এনাফ। অনেক বেশি পড়ে নিয়েছো। দেখো নোট ডাউন হলে বলো, এরপর আমরা রাষ্ট্রকূট ডিসকাস করব। হয়ে গেছে স্যার। কমপ্লিট? চলো নেক্সট, এবার আমরা ডিসকাস করি রাষ্ট্রকূটদের সম্পর্কে। এখানেও দেখবো সব ছোট্ট ছোট্ট, এখানে দেখো বিশাল কিছু, আমি আগেই বলেছি প্রচুর পড়ার কোনো দরকার নেই, আমি স্মল দিয়ে দিচ্ছি, স্মল কন্টেন্ট নাও, দ্যাট ইজ এনাফ ফর ইউ। তো রাষ্ট্রকূট ফাউন্ডার প্রত্যেকেই জানি, বলে ফেলো। দন্তি বর্মা, দন্তি দুর্গ। দন্তি দুর্গ, আবার বর্মন কেন আসছে?
দন্তি দুর্গ। দুর্গ, একদম দন্তি দুর্গ, কোনো ডাউট নাই। দন্তি বর্মন ছেড়ে দাও। শ্রেষ্ঠ রাজা কে? শ্রেষ্ঠ রাজা কে ছিল? তার নাম ছিল, দ্বিতীয় গোবিন্দ। বাহ ভেরি গুড, এই তো অ্যান্সার, তৃতীয় গোবিন্দ। আমি ডিসকাস করব তৃতীয় গোবিন্দ। ক্যাপিটাল কি বলবে? রাজধানী, রাজধানী মানক্ষেত। একদম, তার হচ্ছে মান্যক্ষেত বা মানক্ষেত, যাই বলবে, মান্যক্ষেত বা মানক্ষেত, যেটা বর্তমানে আমাদের মহারাষ্ট্রতে যে সোলাপুর রয়েছে, সোলাপুরের কাছে এই এরিয়াটা। এখন তো মান্যক্ষেত বলে এইসব জায়গা নেই, তো মান্যক্ষেত যেটা আমাদের সোলাপুরের কাছে অবস্থিত রয়েছে। তার মানে বুঝতে পারছি যে রাষ্ট্রকূটদের অবস্থান ছিল মহারাষ্ট্র, এমপি কে কেন্দ্র করে, ঠিক আছে? সরি, এমপি নয়, মহারাষ্ট্র, এমপিটা মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে, মহারাষ্ট্র। তো যাই হোক, তো এদের সম্পর্কে আমরা ডিসকাস করব, যে এখানের ফাউন্ডার হচ্ছে কে? দন্তি দুর্গ। দন্তি দুর্গ হচ্ছে এখানের ফাউন্ডার। তো এই দন্তি দুর্গ কি করেছিল, যে চালুক্যদের সময় এরা কি এদের সামন্তের অধীন ছিল, তারপর সেখান থেকে আমাদের হয়েছে। ওকে, তো এখান থেকে আমরা দন্তি দুর্গ সম্পর্কে আমাদের সেভাবে কিছু মানে জানার সেভাবে প্রয়োজন নেই। একটা আমরা জানতে হবে, সেটা হচ্ছে প্রথম কৃষ্ণ। এই প্রথম কৃষ্ণ হচ্ছে রাষ্ট্রকূটদের রাজা, রাষ্ট্রকূট রাজা ছিল প্রথম কৃষ্ণ। এর সময় ইম্পর্টেন্ট ইন সেন্স অফ একটা ইনফরমেশনের জন্য, সেটা কি, যে ইলোরাতে, যে ইলোরার যে কৈলাসনাথ টেম্পল, ইলোরাতে কৈলাসনাথ মন্দির রয়েছে, ইলোরার যে কৈলাসনাথ মন্দির রয়েছে, সেটা তার সময় নির্মিত হয়। জাস্ট এই ইনফরমেশনের জন্য আমরা শুধু প্রথম কৃষ্ণের নামটা জানবো, যে ইলোরার কৈলাসনাথ টেম্পল তার সময় তৈরি হয়, যেটা থেকে আমরা অনেকটাই ধারণা করি যে তিনি শিব ধর্মের উপাসক ছিলেন। এটা অনেকটাই আমরা ভাবতে পারি যে কৈলাস এই টার্মটা থেকে আমরা মনে হয় শিব ধর্মের উপাসক, বাট এটা কোশ্চেন দেবে না। তার কারণ হচ্ছে যে তার যে বিভিন্ন এপি যেগুলো পাওয়া গেছে, কয়েন তিনি পাবলিশ করতেন, কোনো কয়েনে কিন্তু পরম মহেশ্বর এপিথেট তিনি কিন্তু গ্রহণ করেনি। এই জন্য তিনি যে অরিজিনালি শিবিজমের মানে শৈব ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, এটা কিন্তু কনফার্ম নয়। এই জন্য আমি তোমাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করতে পারছি না যে তিনি কোন ধর্মের উপাসক ছিলেন, দ্যাট ইজ কন্ট্রোভার্সিয়াল। ওকে, আমি যেই জায়গাগুলো কন্ট্রোভার্সিয়াল আমি বলে দিচ্ছি, মাথায় রাখবে। এরপর দ্বিতীয় গোবিন্দ সিংহাসনে বসেছিল, সেটা অযোগ্য শাসক ছিল, তো তাকে বসিয়ে সিংহাসনে বসলো রাষ্ট্রকূট রাজ ধ্রুব। ইজ আ ভেরি 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 পাওয়ারফুল রুলার ছিল রাষ্ট্রকূট রাজ ধ্রুব। তো এই ধ্রুবর সময় এই রাষ্ট্রকূট রাজ ধ্রুব কি করেছিল, ত্রিশক্তি সংঘর্ষে পার্টিসিপেট করেছিল। ত্রিশক্তি সংঘর্ষে রাষ্ট্রকূট রাজ ধ্রুব পার্টিসিপেট করেছিল। খুব ইম্পর্টেন্ট ছিল, খুব ইম্পর্টেন্ট রাষ্ট্রকূট রাজ ধ্রুব। তো এর সম্পর্কে আমরা কিছু, এর টাইম পিরিয়ডটা আমি একটু বলে দিচ্ছি। 780 থেকে 792, 780 থেকে 792। ওকে, তো এই সময় আমাদের যে প্রতিহার রাজা ছিল, প্রতিহার রাজা কে ছিল? প্রতিহার রাজ, তার নাম ছিল, লিখে রাখবে, বৎসরাজ। না, বৎসরাজ ছিল, প্রতিহার রাজ ছিল বৎসরাজ। আর পাল রাজা কে ছিল? পাল রাজা ছিল ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল পার্টিসিপেট করেছিল, তার সময় তো প্রথম ত্রিশক্তি সংঘর্ষ সূচনা হয়েছিল, মনে পড়ছে? ভুলে গেছি স্যার, কবে পড়েছি পাল, তাই তো? হ্যাঁ স্যার মনে পড়েছে। একটু একটু আমি বলার পরে একটু মনে পড়ে আর কি, যাই হোক, কি আছে, অসুবিধা নেই, পড়তে হবে পড়তে হবে। ওকে, ভালো কথা। তো বৎসরাজা ধর্মপাল, সেটা সেই সময়ের কন্টেম্পোরারি শাসক ছিল, যিনি ত্রিশক্তি সংঘর্ষে পার্টিসিপেট করেছিল। তো এই ধ্রুব একজন খুব ইম্পর্টেন্ট পাওয়ারফুল রুলার ছিল, যিনি মানে মানে ওই সময়ের এটাকে লিড করেছিলেন। এবার আমরা একটু ডিসকাস করব তৃতীয় গোবিন্দ সম্পর্কে। তৃতীয় গোবিন্দ, আমি অলরেডি বললাম শ্রেষ্ঠ শাসক ছিল তৃতীয় গোবিন্দ। তৃতীয় গোবিন্দ ধ্রুবর জাস্ট পরেই বসেছিল তৃতীয় গোবিন্দ, 792 থেকে 814। টাইমটা আমি দিয়ে দিলাম, কারণ যারা একটু ইম্পর্টেন্ট লাগবে তাদের কথা আমরা একটু দেখব। তো এই সময় তো তৃতীয় গোবিন্দ সম্পর্কে আমাদের খুব বিশাল কোনো ইনফরমেশন আমাদের দরকার নেই, জাস্ট এই বংশের শ্রেষ্ঠ শাসক ছিল সেটা আমরা ডিসকাস করব। এরপর রাষ্ট্রকূট রাজ সেই সময় কে ছিল? প্রথম অমোঘ বর্ষ, প্রথম অমোঘ বর্ষ রাষ্ট্রকূট রাজ। তার সময়ে প্রতিহার রাজা কে ছিল?
প্রতিহার রাজা কে ছিল প্রথম অমুক বর্ষ? এই দেখো এখনো লেখা আছে, পাচ্ছি, মিহির ভোজ আর অমোঘ বর্ষ রাষ্ট্রকূট, মনে থাকবে? ওকে, এই যে অমোঘ বর্ষ, সরি, এই অমোঘ বর্ষ ছিল সেই সময় যখন মিহির ভোজের সময় সমসাময়িক রাজা। তাহলে দেখো একটা জিনিস খুব 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 ভালো করে মাথায় নাও, তাহলে সুলেমানের বিবরণী, সুলেমানের যে বিবরণী, আরব পর্যটক, সেখান থেকে তিনটে রাজার কথা আমরা জানবো। পাল রাজা, কোন পাল রাজা বলে ফেলো? দেবপাল। দেবপাল। কোন প্রতিহার রাজা? মিহির ভোজ। মিহির ভোজ। কোন রাষ্ট্রকূট রাজা? প্রথম অমোঘ বর্ষ। প্রথম অমোঘ বর্ষ। দেখো মিলাতে পারলাম, মিলাতে পারলাম তিনটে জায়গাকে, সুলেমানের বিবরণী। তাহলে দেখো ডাউট যেন না হয় যে সুলেমানের বিবরণী থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি। স্যার আপনি তো বলেছিলেন দেবপাল, অপশনে দেবপাল নেই। স্যার আপনি তো বলেছিলেন মিহির ভোজ, অপশনে নেই। তাহলে তিনজনের কথাই আমরা জানবো, পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। দেখো বুঝতে পারছো কি পড়তে হবে, কেমন ভাবে? ক্লিয়ার? স্যার বলো। এই যে তৃতীয় গোবিন্দ থেকে কি কি ইম্পর্টেন্ট বললেন, এই যে মানে শুধু শ্রেষ্ঠ শাসক মনে রাখো, শ্রেষ্ঠ রাজা। ত্রিশক্তি সংঘর্ষে অমোঘ বর্ষ থেকে, অমোঘ বর্ষ থেকে এটাই পড়বে যে সুলেমানের বিবরণীতে কোন রাষ্ট্রকূট রাজার উল্লেখ রয়েছে। ওকে, ব্যাস, দ্যাট ইজ, মানে এটা দরকার আছে। আর আচ্ছা হ্যাঁ, অমোঘ বর্ষ থেকে একটা ইনফরমেশন লাগবে, একটু লিখে রাখো, যে তিনি একটা নাটক রচনা করেছিলেন, তিনি দুটো বই লিখেছিলেন প্রথম অমোঘ বর্ষের সময়, দুটো বই লিখেছিলেন তিনি। এটা একটু লিখে দেবে, দুটো বই বা নাটক লিখেছিল। যে নাটক দুটোর নাম লিখবে কবিরাজ মার্গ, ওকে, আর একটা ছিল রত্ন মালিকা। এই দুটো নাটক তিনি বই, বই বল, একটা দুটো বই তিনি লিখেছিলেন, কিন্তু দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তিনি লিখেছিলেন। কবিরাজ মার্গ ছিল কন্নড় ভাষাতে, কান্নাডা মানে আমাদের যে কর্ণাটকের ভাষা কন্নড় ল্যাঙ্গুয়েজে, আর রত্নমালিকা ছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজে। দেখো এতটা নোট ডাউন করেছো আশা করি। কবিরাজ মার্গ আর রত্নমালিকা, মালিক না মালিকা। এতটা ক্লিয়ার প্রত্যেকের? ডান প্রত্যেকের? হয়েছে? হ্যাঁ স্যার। তৃতীয় গোবিন্দ, স্যার তৃতীয় গোবিন্দ সম্পর্কে কি বললেন? শুধু ওই সালটা বললেন শুধু না? সাল, শুধু সাল রাখো, শ্রেষ্ঠ শাসক, এই যে শ্রেষ্ঠ রাজা কে ছিল, ব্যাস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আর কিছু দরকার নেই। আমি বললাম না এখান থেকে প্রচুর পড়বো না, জাস্ট ছুঁয়ে 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 যাবো, কারণ এই জায়গা থেকে কোশ্চেন আসাটা খুব 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 কম আসে। এরপরে সিংহাসনে বসেছিল দ্বিতীয় কৃষ্ণ, তারপরে তৃতীয় ইন্দ্র। তো এই তৃতীয় ইন্দ্রের সময় আমি শুধু একটু লিখে রাখছি যে তৃতীয় ইন্দ্র যখন রাষ্ট্রকূট রাজা ছিল, তখন আমাদের পাল রাজা ছিল মহিপাল, সরি প্রতিহার রাজা ছিল মহিপাল। মহিপাল নামটা বললাম, যিনি ছিলেন প্রতিহার রাজা, প্রতিহার রাজা ছিল মহিপাল। আচ্ছা, এরপরে তৃতীয় ইন্দ্রের পরে সিংহাসনে বসেছিল আমাদের দ্বিতীয় অমোঘ বর্ষ, চতুর্থ গোবিন্দ, তৃতীয় অমোঘ বর্ষ, এক্সেট্রা এক্সেট্রা ছিল। তো এদের মধ্যে আমরা পড়বো একটা রাষ্ট্রকূট রাজার কথা আমি পড়বো, তার নাম হচ্ছে তৃতীয় কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ, ওকে। আচ্ছা একটা কথা বলেছিলাম যদি মনে থাকে, একজন রাষ্ট্রকূট রাজা যিনি সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন, মনে পড়ে নামটা? হ্যাঁ স্যার, রাষ্ট্রকূট রাজ চতুর্থ ইন্দ্র। চতুর্থ ছিল না তৃতীয় ছিল বলতো? স্যার চতুর্থ বলেছিলেন তো, জানি না, মনে নেই। যাই হোক, মোটামুটি ইন্দ্র ছিল, আমার তো যতদূর মনে হয় চতুর্থ ইন্দ্র তো ছিল না, তৃতীয় ইন্দ্রই তো ছিল। আচ্ছা যাই হোক, তো নামটা আমি বলেছিলাম, মনে রাখবে ইন্দ্র ছিল, আমারও প্রপার মনে নেই তৃতীয় না চতুর্থ ছিল, যাই হোক। তো এই তৃতীয় ইন্দ্রই বা নামটাও চতুর্থ ইন্দ্র বলে কোনো রাজা আসেনি তো।
যাই হোক, তৃতীয় ইন্দ্রই ছিল। তো তার সময় তিনি কি করেছিলেন, সাল্লেখানার মাধ্যমে মৃত্যুবরণ করেন। সাল্লেখানা ব্যাপারটা আমরা জানি, জৈন ধর্মে অনশনের মাধ্যমে মৃত্যুবরণ করাকে সাল্লেখানা বলা হয়। এরকম ভাবে কে মারা গিয়েছিল প্রথম? চন্দ্রগুপ্ত মৌর্য। মানে প্রথম মারা গেছিল মহাবীর, তাই তো? তাকে ফলো করে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য মারা গিয়েছিল, তাই তো? কোথায় মারা গিয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য সাল্লেখানার মাধ্যমে? দেখি, স্যার ওই শ্রবণ বেলগোলা। বনভিলগোলা। মহীশূরের শ্রাবণ বেলগোলা, যেটা বর্তমানে বিন্ধ্যগিরি নামে পরিচিত। ওকে, ভালো কথা। তো তৃতীয় কৃষ্ণের সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তিনি কি করেছিলেন, যে লড়াই, তার সময় লড়াই হয়েছিল যে চোলদের সাথে তার লড়াই হয়েছিল, সেটা আমরা জানতে পারি। এবং তিনি চোলদের সাথে লড়াই করেন, পল্লবদের সাথেও লড়াই করেছিলেন। পল্লব, তো পল্লবদের ক্যাপিটাল কি ছিল মনে পড়ে? কাঞ্চি কাঞ্চি কাঞ্চি। তাহলে তিনি কি করেছিলেন, কাঞ্চি দখল করে। চোলদের ক্যাপিটাল ছিল, পারবে? পড়াইনি, তাঞ্জোর। ওকে, এই তাঞ্জোর তারপর কাঞ্চি উভয়ই কিন্তু তৃতীয় কৃষ্ণ দখল করেছিল এবং খুবই পাওয়ারফুল রুলার ছিলেন। এবং এছাড়া তিনি আমাদের যে সাউথ ইন্ডিয়ার যে পাণ্ড রাজারা ছিল, পাণ্ড বলতে যে আমাদের যে সঙ্গম লিটারেচারের সময় যে পাণ্ড ছিল, চের ছিল, তারপর আমাদের চোল ছিল, তো সেই পাণ্ড রাজাদেরকে পরাজিত করেছিল। পাণ্ড অ্যাকচুয়ালি বিলংস করতো কেরল থেকে। ওকে, তো তাদেরকে পরাজিত করে আমাদের যে রামেশ্বর জানি তো আমরা, রামেশ্বরে কি হ্যাঁ, করেছিল, সেতু, তামিলনাড়ু। তামিলনাড়ুতে রামেশ্বরের যে সেতু বন্ধু, সেখানে তিনি কি করেছিলেন, একটা বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন। বিজয় স্তম্ভ তিনি নির্মাণ করেছিলেন। খুবই পাওয়ারফুল রুলার ছিল, সবাইকে হারাতো। তো এই রামেশ্বরে যে বিজয় স্তম্ভ, সেটা কোন রাষ্ট্রকূট রাজা তৈরি করেছিল, দ্যাট ইজ দ্য ইনফরমেশন যেটা আমাদের পরীক্ষায় আসে। রামেশ্বরে বিজয় স্তম্ভ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, এটা তৈরি হয়েছিল রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণের সময়, থার্ড কৃষ্ণ বা তৃতীয় কৃষ্ণের সময়। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, পাণ্ডটা কি বললাম? পাণ্ড অ্যাকচুয়ালি হচ্ছে, পাণ্ড আমাদের সঙ্গম ডাইনেস্টির সময় কি হয়েছিল, আমাদের যে এই যে ভারত রয়েছে, ভারতের যে নিচের পোর্শনটা রয়েছে, তো এই যে কেরলকে কেন্দ্র করে এই জায়গায় পাণ্ডরা মানে করেছিল। তারপর আমাদের যে তামিলনাড়ুকে কেন্দ্র করে, এই জায়গাটা তামিলনাড়ুকে কেন্দ্র করে আমাদের চোলদের ছিল। আর এই যে মিডিল পোর্শন, এই জায়গাতে চের, ঠিক আছে, চের, এই জায়গায় পাণ্ড, আর এই জায়গা হচ্ছে চোল। এরা আমাদের যে সঙ্গম সাহিত্য, সাউথ ইন্ডিয়ার যখন সঙ্গম লিটারেচার হয়, তখন সাউথ ইন্ডিয়াতে এরা রুল করত। যে অমোঘ বর্ষ, যেটা আমাদের এদের কান্ট্রি ছিল, আমাদের হচ্ছে মহারাষ্ট্রকে কেন্দ্র করে। তো ইনি কি করেছিলেন, এই পোর্শনটা মানে সাউথ ইন্ডিয়ার এই যে পোর্শন, এগুলো কি করেছিল, তিনি দখল করেছিল, তৃতীয় কৃষ্ণ। তার মানে তিনি পাণ্ডদেরকে, চোলদেরকে, চের প্রত্যেককেই তিনি পরাজিত করেছেন। আর রামেশ্বরের সেতু, চোল মানে এই জায়গাটায় গঠিত, মানে শ্রীলঙ্কা আমাদের এই জায়গাটায় রয়েছে, তাই তো? শ্রীলঙ্কা আমাদের এই জায়গায় রয়েছে, তো মানে তামিলনাড়ুর কাছাকাছি আমাদের শ্রীলঙ্কা কানেক্টেড। তো এই জায়গায় আমাদের রামেশ্বরের সেতু রয়েছে, এই জায়গাটাও তিনি কি করেছিলেন, দখল করেছিলেন। এবার বোঝা গেছে মোটামুটি এরিয়ার আইডিয়াটা হয়েছে, কোন জায়গায় কি হয়েছিল। হ্যাঁ স্যার। তো আমি এই স্যার বলো। স্যার আপনি আগে যে কিছু এমসিকিউ ডিসকাস করেছিলেন ক্লাসে, ওখানে আপনি চতুর্থ ইন্দ্র বলেছিলেন। এটা এখন দেখে বললাম। আচ্ছা, চতুর্থ ইন্দ্র বলেছিল। আচ্ছা যাই হোক, হ্যাঁ। মোটামুটি ইন্দ্র ছিল। চতুর্থ ইন্দ্র বলে রাজা হয়েছিল সেরকম তো মেনশনও সেভাবে নেই। আচ্ছা যাই হোক, আমি একবার দেখে বলে দেবো, ঠিক আছে? মোটামুটি রাষ্ট্রকূটরাজ স্যার মানে ইন্দ্র ইন্দ্র ছিল। থাকলেই ওটা, হ্যাঁ, স্যার রাষ্ট্রকূটরাজ, মানে ইন্দ্র থাকলেই ওটা করে দেবো তো? হ্যাঁ, রাষ্ট্রকূটরাজ ইন্দ্র এটাই থাকে। চতুর্থ ইন্দ্র যদি হয়, অ্যাকচুয়ালি চতুর্থ ইন্দ্র বলে কোনো রাজাই কিন্তু সিংহাসনে বসেনি, ঠিক আছে? তো যাই হোক, আমি একবার দেখে নেবো, তবু বললে যখন, আমি একবার দেখবো কোন জায়গায় এররটা রয়েছে, আমি একটু দেখে বলে দেবো। ওকে, আচ্ছা, শেষ রাজা, রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নামটা লিখে রাখো। রাষ্ট্রকূটদের শেষ রাজা ছিল চতুর্থ অমোঘ বর্ষ। চতুর্থ অমোঘ বর্ষ হচ্ছে রাষ্ট্রকূটদের শেষ রাজা। ওকে, জাস্ট দ্যাট ইজ এনাফ। একে পরাজিত করেছিল চালুক্য বংশের রাজা, সে দ্বিতীয় তৈল, মনে আছে? দ্বিতীয় তৈল বলেছিলাম। আচ্ছা, দ্বিতীয় তৈল কোন চালুক্যের রাজা ছিল? চালুক্যদের তিনটে বলেছিল, বাতাবি বাতাবি ছিল একটা, আর কি কি ছিল?
কল্যাণের চালুক্য বংশ। স্যার বেঙ্গি চালুক্য বংশ ছিল। বেঙ্গাইয়ের চালুক্য ছিল। তিনটে। তাহলে এর মধ্যে কোথাকার ছিল দ্বিতীয় তৈল? 1 2 না 3? বেঙ্গাইয়ের 1 2 না 3 বলো? কল্যাণী, বেঙ্গি না বাতাবি? কল্যাণী চালুক্য স্যার, কল্যাণী চালুক্য। একদম, কল্যাণীর চালুক্য ছিল দ্বিতীয় তৈল। মনে পড়ছে? না থাকলে একটু এখানে তো নেই, এখানে নেই, এটা তার আগের দিন করিয়েছিল, এখানে মেনশন করা নেই, নাহলে দেখিয়ে দিতাম। না এখানে আছে 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 আছে, যাবে কোথায়? এই যে কল্যাণীর চালুক্য দ্বিতীয় তৈল। ঠিকঠাক উত্তম, ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে পেয়েছি। ওকে ওকে। ও স্যার, স্যার তৃতীয় গোবিন্দ, আপনি তৃতীয় গোবিন্দটা একটু বললেন, কি বলুন বলুন তো একটু। তৃতীয় গোবিন্দ, তৃতীয় গোবিন্দ কিচ্ছু হ্যাঁ। করতে হবে না। তৃতীয় গোবিন্দ এটাই পড়বে যে শ্রেষ্ঠ শাসক ছিল, ঠিক আছে? শ্রেষ্ঠ শাসক ছিল, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। ইম্পর্টেন্ট কিছু সেভাবে করার দরকার নেই। ওকে, লড়াই করেছিল, অনেক জায়গা দখল করেছিল, এক্সেট্রা এক্সেট্রা আছে, দরকার নেই, পড়ার মতো কিছু নয়। কথাটা প্রত্যেকের ক্লিয়ার? ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। ওকে স্যার। এবার যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে রাষ্ট্রকূট সাহিত্য। আমি তোমাদের সবসময় বলেছি রাজাগুলো ভুলে যাও, নট ইম্পর্টেন্ট, ভুলে যাও, কোনো স্যার? সমস্যা নেই। বলো বলো। স্যার, স্যার এই চালুক্যরা দ্বিতীয় তৈলের আক্রমণে রাষ্ট্রকূট বংশের পতন হয়? হয়েছিল, পতন হয়। হ্যাঁ না, এখানে লিখে রাখো, লিখে রাখো। এই যে চতুর্থ মগ্গর্ষকে কে পরাজিত করেছিল? দ্বিতীয় তৈল, সেকেন্ড তৈল, তৈল, দ্বিতীয় তৈল। দ্বিতীয় তৈল কে ছিল? কল্যাণীর চালুক্যদের আক্রমণে রাষ্ট্রকূট বংশের পরাজয় হয়, পতন হয়। ওকে, ডান। ওকে, তো রাষ্ট্রকূট সাহিত্যের মধ্যে আমাদের যেটা পড়তে হবে, দেখো আমি বললাম, বারবার বলছি, প্রত্যেকটা এরকম ডাইনেস্টির সাহিত্যগুলো আমি যেখানে বলছি, এটা তোমাদের প্রাইম ফোকাস সবসময় হওয়া উচিত। ওকে, তো এখানে তিনজন বিখ্যাত মানে কবি ছিল, যাদেরকে আমরা কন্নড় সাহিত্যের, মানে আমাদের রাষ্ট্রকূট সাহিত্যের সবচেয়ে বড়, অ্যাকচুয়ালি রাষ্ট্রকূট সাহিত্য লেখা হয়েছিল কোন ভাষায়? কন্নড় ভাষায়। ওকে, কন্নড় ভাষা খুব মাথায় রাখবে, যে কিন্তু পরীক্ষা আসতে পারে যে রাষ্ট্রকূট সাহিত্য কোন ভাষায় লেখা হয়, দ্যাট ইজ কন্নড় ভাষায়, কন্নড় ভাষা। ওকে, তো এই কন্নড় ভাষায় যে রাষ্ট্রকূট সাহিত্য লেখা হয়, এখানে তিনজন বিখ্যাত সাহিত্যিক ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল পম্পা, নামটা আমি মেনশন করেছিলাম। ওকে, পম্পা। একজনের নাম ছিল পন্না, পম্পা, পন্না, আর একজনের নাম ছিল রন্না। ওকে, এই তিনজন এই তেলেগু সাহিত্যে, মানে কন্নড় সাহিত্যের তিনজন বড় দিক, মানে যাকে বলবো হচ্ছে বড় ধরনের রাইটার। ওকে, যাদেরকে একসাথে বলা হতো ত্রিরত্ন। একটু ভালো করে মাথায় রাখবে, ত্রিরত্ন। আচ্ছা, ত্রিরত্ন আমরা প্রতিবাদী ধর্মেও পড়েছিলাম। কোন ধর্মের সাথে সম্পর্কিত? মহাবীর। মহাবীর। জৈন ধর্ম স্যার। হ্যাঁ, কি কি ছিল? কি ছিল ত্রিরত্ন? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ চিন্তা। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি কারো জিনিস সৎ চিন্তা, সৎ চেষ্টা, সৎ আদর্শ, তাই তো? এরকম ছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। ত্রিরত্ন আমার ঠিক মনে নেই। স্যার সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। সৎ আচরণ, ওকে ঠিক আছে। তো ত্রিরত্ন ছিল পম্পা, পন্না, এদেরকেও একসাথে ত্রিরত্ন বলা হয়ে থাকে। এবার এদের মধ্যে যে বুকস কিছু আমাদের জানতে হবে, এবং এখানে মনে রাখবে যে রাষ্ট্রকূট সাহিত্য একটা বিখ্যাত রীতিতে লেখা হতো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিখ্যাত রীতি। এই রীতিটাকে বলা হতো চাম্পু রীতি। মনে রাখবে, চাম্পু রীতি, এটা এক ধরনের লিখার শৈলী। যেমন আমি বলেছিলাম, আমাদের যে বাংলা ভাষা লেখা হয় লেফট দিক থেকে শুরু হয়ে ডান দিকে যায়, তারপর আমাদের হচ্ছে যেটা উর্দু হয়, ডান দিক থেকে বাম দিকে বুস্ট্রোফেডান বলেছিলাম। এখানে এক ধরনের রীতি ছিল, সেটা হচ্ছে চাম্পু রীতি। এই চাম্পু রীতিটা কি জিনিস? চাম্পু রীতিটা হচ্ছে যে লেখার মধ্যে যে হাফ কিছু কিছু জায়গা গদ্য থাকবে, আবার কিছু কিছু জায়গা পদ্য থাকবে। এরকম একটা বেদ এইভাবে লেখা হতো। কোন বেদ বলো তো? আংশিক গদ্য আংশিক পদ্যে। হ্যাঁ, সামবেদ। কোন বেদ? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ না অথর্ববেদ? কোন বেদ? সামবেদ না, ভুলে গেছো, যজুর্বেদ। যজুর্বেদকে বলা হতো প্রেয়ার বুক, যেটা আংশিক গদ্য আংশিক পদ্যে লেখা। একটু একটু মনে পড়ছে? একটু একটু মনে পড়ছে নাকি
এটা আমি দেখাতে গেলে আমাকে আবার অনেক পেছনে খুলে দেখাতে হবে। ভুলে গেছো পাটলি পোয়েম, দ্যাট ইজ সামবেদ নয়, যজুর্বেদ, ঠিক আছে, যেটাকে প্রেয়ার বুক বলা হতো। পড়বে আবার রিভিশন, দেখেছো রিভিশন কত করতে হবে। দেখো এটাকে চাম্পু রীতি বলা হতো। তো এই যে পম্পা, এটাকে সবচেয়ে রাষ্ট্রকূট সাহিত্যের সবচেয়ে আদি কবি বলা হতো, ঠিক আছে, আদি কবি বা শ্রেষ্ঠ কবি বলা হতো পম্পাকে। ওকে, তো এই পম্পার লেখা যে বুকস, সেটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এখান থেকে আমাদের পড়তে হবে লেখা বইগুলো। বইয়ের মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট বই, একটা হচ্ছে আদি পুরাণ, আদি পুরাণের লেখক হচ্ছে পম্পা, আর একটা হচ্ছে বিক্রমার্জুন বিজয়। আর একটা বই লিখবে, বইটার নাম হচ্ছে বিক্রমার্জুন বিজয়। বিক্রম প্লাস অর্জুন প্লাস বিজয়, বিক্রমার্জুন বিজয়। ওকে, পম্পার লেখা দুটো বই। এই যে পন্না, এও একজন বিখ্যাত ছিল। ইনি সভাকবি ছিলেন, মানে তো ইনি সভাকবি ছিলেন কার? তৃতীয় কৃষ্ণ। যখন তৃতীয় কৃষ্ণ ছিল, তার সভাকবি ছিল এই পন্না, লিখে রাখবে। তো এর লেখা বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট, পন্নার লেখা বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শান্তি পুরাণ। শান্তি পুরাণ। বলবে স্যার পুরাণ তো, এত পুরাণ তো আমি জানি, আমরা তো শুনিনি। এবার দেখো এইগুলা কিন্তু সেই যে 18টা পুরাণ আছে সেগুলো নয়, কিন্তু এগুলার বইয়ের নাম এইরকম মেনশন, শান্তি পুরাণ। ওকে, আর স্যার একটা এগুলো উপপুরাণ। উপপুরাণ, বাহ বলেছো, ভালো কথাই বলেছো, উপপুরাণ। আচ্ছা ঠিক আছে, উপপুরাণও ব্যাপারটা অনেক কিছু আছে, যাই হোক আমি ডিসকাস আর করছি না, ছাড়ো। এটা হচ্ছে আরেকটা হচ্ছে রামকথা। রামকথা যেটা হচ্ছে রামায়ণের অনুকরণে লেখা হয়েছিল রামকথা, ঠিক আছে। আর এই এটা শান্তি পুরাণ, এটা আমাদের ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা রন্না, এই রন্না ছিল আরেকজন বিখ্যাত ছিল। তিনি যে সময় মানে একদম শেষ রাজা যে ছিল, যেটা হচ্ছে চতুর্থ অমোঘ বর্ষের দরবারে তিনি ছিলেন। তারপরে যখন দ্বিতীয় তৈল এসেছিলেন, এই যে দ্বিতীয় তৈল, তিনিও কি, তারও সভাকবি ছিল রন্না, ঠিক আছে। মানে তিনি কিন্তু রন্নাকে, যেমন আমরা বলেছিলাম যে এর সময় বলো টোডরমল প্রথমে কিন্তু শের শাহের দরবারে ছিল, কিন্তু আকবর কি করেছিল, তাকে না তার নিজের দরবারে স্থান দিয়েছিল। এই জন্য টোডরমল তার বিখ্যাত যে আমাদের রাজস্ব ব্যবস্থা, তাই তো, যেটা কি ব্যবস্থা নামে পরিচিত, এর সময় যে তৈরি হয়েছিল আকবরের সময়, ভূমি রাজস্ব ব্যবস্থার নাম কি ছিল? কাবুলিয়াত ও পাট্টা। এই রে কোথাকার, কার মাথায় চাপালে, হাই হরি। এটা শের শাহ ছিল। শের শাহের ছিল। শের শাহের পাট্টা কবুলিয়ত ছিল, একদম ঠিক বলেছো। কিন্তু পাট্টা কবুলিয়ত ব্যাপারটা তো অন্য ছিল, এর সাথে গুলালে হবে। জাবতি ব্যবস্থা মনে আছে? হ্যাঁ স্যার। মনে পড়ছে? যাই হোক, পড়ানো হয়নি, এতটা এক্সপেক্ট করা উচিত নয়, ঠিক আছে। ঠিক আছে, ছাড়ো। তো এর সময় রন্নার লেখা বই যেটা আমাদের পড়তে হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিখবে পরশুরাম চরিত। আমি হালকা স্লো করাচ্ছি, স্যার একটু তাড়াতাড়ি লিখে দিলেও ভালো হয়, কিন্তু আমি তোমাদের স্লো একটা কারণেই বলি, এগুলো কিন্তু একটু মাথায় ঢোকাও। পরশুরাম চরিত, ঠিক আছে। আর হচ্ছে অজিত পুরাণ, পরশুরাম চরিত, অজিত পুরাণ। ওকে, এই দুটো মোটামুটি করো, আরো আছে বেকার বলছি না। আচ্ছা, এপিথেটটা করে রাখবে, রন্নাকে একটা এপিথেট দেওয়া হয়েছিল, এপিথেটটা করে রাখবে, সেটা হচ্ছে কবি চক্রবর্তী। এটা ছিল তার এপিথেট, উপাধি। আর ঠিক আছে, এটাই করে রাখবে। দেখো এতটা হয়েছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আমি কিছু এই সময় রাষ্ট্রকূট সাহিত্যের কিছু বইগুলো যেগুলো বললাম, সেগুলোকে আমি একটা সিকোয়েন্স ওয়াইজ পরপর সাজিয়ে দিচ্ছি। প্রথমে বলো যে আদি পুরাণ, তাই তো, আদি পুরাণ আর
বিক্রমার্জু বিজয়। রাইটার কে? না, পম্পা। 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 দেখছো, যে লিখনি এমনি বললে অ্যান্সার এরকমই আসবে, বুঝলে তো? না লিখে বললে এরকমই আসবে অ্যান্সার। পম্পা। তারপর হচ্ছে শান্তি পুরাণ। কে লিখেছিল শান্তি পুরাণ? পন্না। না। শান্তি পুরাণ, রামকথা। একদম রামকথা, ঠিক আছে? এগুলো হচ্ছে পন্না। পম্পা, পন্না। আর হচ্ছে অজিত পুরাণ, রন্না। রন্না। দেখো বলবে স্যার লিখে তো নিলাম, প্রত্যেককে বলছি আরেকবার লেখো, প্রত্যেককে বলছি আরেকবার লেখো। কেন বলছি? যখন লেখার পরে তারপরে বুঝবে যে কেন আমি বলছি। দুবার আমি যদি লিখি তোমরাও চেষ্টা করবে দুবার লিখতে, বা তিনবার পারলে তিনবার আবার লেখো, কিন্তু লেখো। যতবার লিখবে তত মনে থাকবে। স্যার এগুলো তো আছে, পিডিএফ তো স্যার পেয়ে যাব। বললাম তো পিডিএফেই থাকবে, কিচ্ছু লাভ হবে না। যতজন এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করছো তারা প্রত্যেকে, আমি বলতে পারি তারা প্রত্যেকে লিখে লিখে পড়েছো, নাহলে অ্যান্সার করতে পারবে না, পারবে না, কোনোদিন পারবে না। পিডিএফ পড়ে কোনোদিন অ্যান্সার করতে পারবে না। আচ্ছা আর বলো, রত্ন মালিকা। সহজাতি সাহস, আচ্ছা বলা হয়নি, সাহস, সাহস, ওহো ঠিক, সাহস ভীম বিজয়। সাহস দন্তেশ্বর, সাহস ভীম বিজয়, ঠিক আছে? সাহস ভীম বিজয় রন্নার সময়। রত্ন মালিকা আর কবিরাজ মার্ক কে লিখেছিল? স্যার বলছি পরশুরাম চরিত। বলো বলো আরেকবার বলো। যদি রন্নার পরশুরাম চরিত। হ্যাঁ ওটাও লিখে দাও, ওটা ওর সঙ্গে লিখে দাও, পরশুরাম চরিত, ওটাও করে দাও, অ্যাড করে দাও। রন্নার কি 3টে বই, ওইটা জিজ্ঞাসা করছি। 3টে নয় বাবু, অনেক বই লিখেছে। চক্রমেশ্বর চরিত প্রচুর বই লিখেছে। এরা তো মানে কি বলবো, এদের রান্না কাণ্ড প্রচুর বই আছে। আমি যদি, এরা কি সাহিত্যিকরা কি একটা বইয়ে আটকে যায়? রবীন্দ্রনাথকেই তো দেখছো এত লিখে গেছে। আমি দুটো করে লিখে এগুলো কয়েকটা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের কোশ্চেন আসে বা বিভিন্ন সময় এগুলোকে ফ্ল্যাশ হয় ঘুরতে থাকে, আমি সেগুলোই শুধু বলি। প্রচুর বই লিখেছে, এদের বই মানে প্রচুর বই, ঠিক আছে? চলো, কবি এলা কোন রাজা লিখেছিল? প্রথম অমক বর্ষ। প্রথম অমোঘ বর্ষ। দেখো রাজার মধ্যে লেখা থাকুক যাই থাকুক, এখানে আরেকবার তুলে নাও, কারণ যখন পড়বে এইগুলো পরপর চোখে পড়বে। ওকে, নেক্সট লিখবে গণিত সার সমগ্র। গণিত সার সমগ্র, এর রাইটার লিখে রাখবে মহাবীরাচার্য, মানে মহাবীর আচার্য, মহাবীরাচার্য। ওকে, মহাবীরাচার্য। নেক্সট লিখে রাখবে হরিবংশ। হরিবংশ, রাইটার হচ্ছে হরি সেন। বলবে স্যার এ হরি সেন কি সমুদ্রগুপ্তের সভাকবি? একদম নয়। এই হরি সেনটা কে? এই হরি সেন হচ্ছে প্রথম অমোঘ বর্ষের জৈন গুরু। কার জৈন গুরু? প্রথম অমোঘ বর্ষের জৈন গুরু ছিল হরি সেন, মনে থাকবে? হরি সেন মানে সব হরি সেন একই জায়গা থেকে বিলং করেনি। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে কবিরাজ মার্কের কথা বললাম, এটা একটা খুব ইম্পর্টেন্ট বই, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট বই, এর সম্পর্কে একটা কথা লিখে রাখো, এটাকে বলা হয় যে কন্নড় সাহিত্যের প্রথম কাব্য সংকলন। কন্নড় সাহিত্যের প্রথম কাব্য সংকলন বলা হয় কবিরাজ মার্ককে। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন কবিরাজ মার্ক, মানে এটা একমাত্র বই যেটা আমাদের যে রাষ্ট্রকূট বংশের যেটা প্রথম বই, এবং ফ্ল্যাশ করা হয় বইটাকে। বাকিগুলো হয়তো ভুলে গেলে ছেড়ে দাও, আদি পুরাণ, বিক্রমার্জুন বিজয় এগুলো ভুলে গেলে, কিন্তু কবিরাজ মার্গের নামটি দয়া করে ভুলবেন না, মনে থাকবে প্রত্যেকের। যেগুলো আমি দয়া করাচ্ছি সেগুলোকে দয়া করবে। ওকে, আচ্ছা, আর লাস্ট লিখে রাখো সেটা হচ্ছে পার্শ্ববুদ্ধয়। পার্শ্ব মানে অভ্যুদয়,
স্পেলিং গুলো একদম পার্শ্ব, মানে এগুলো দেখো জৈন সাহিত্য ছিল তো, মানে পার্শ্বনাথ যে ছিল, তো পার্শ্বনাথের জীবনের উপর ভিত্তি করে এই বইগুলো লেখা হয়েছে। পার্শ্ব বুদ্ধ, এর রাইটার হচ্ছে জিন সেন। দেখো আশা করি এই বইগুলোর নাম লিখেছো। লাস্ট অফ অল আমরা একটু ডিসকাস করে নিচ্ছি, দ্যাট ইজ দ্য ভেরি 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 পার্ট, সেটা হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষ। হেডিং করবে কিরকম, জাস্ট সিম্পলিফাইড ফর্মে আমরা একটু দেখে নেব। 3টে জেনারেশনে হয়েছিল। কি হয়েছিল, কোন জায়গাকে কেন্দ্র করে ত্রিশক্তি সংঘর্ষ হয়? কনৌজ। দ্যাট ইজ প্রত্যেকের আমাদের এই ইনফরমেশনটা প্রত্যেকের জানা রয়েছে, সেটা আমাদের বিশেষ কিছু নয়। তাহলে এটা ফার্স্ট ফেজ হয়। প্রথম ফেজে পাল রাজা, প্রতিহার রাজা আর রাষ্ট্রকূট রাজা এদের মধ্যে হয়। তাহলে আমি 3টে জেনারেশনের নামগুলো বলে দিচ্ছি, তাহলে দেখো তোমাদের ট্যাগ করতে সুবিধা হবে। তাহলে প্রথম পাল রাজা তখন ছিল, সেটা হচ্ছে ধর্মপালের সময়ে প্রথম কনৌজকে কেন্দ্র করে কনৌজের দখল করে নিল ধর্মপাল। তো ধর্মপালকে সরিয়ে প্রতিহার রাজা, তার নাম ছিল কি বৎসরাজ কি করলো, কনৌজের অধিকার নিয়ে নিল পরপর, ঠিক আছে। বৎসরাজ হলো প্রথমে ধর্মপাল কি করলো, কনৌজের অধিকার নিল। এবার ধর্মপালকে সরিয়ে তার জায়গায় বৎসরাজ কি করলো, কনৌজ দখল করে নিল। এবার যখন বৎসরাজ দখল করলো, তখন রাষ্ট্রকূট রাজার নাম ছিল রাষ্ট্রকূট রাজ ধ্রুব। ওকে, রাষ্ট্রকূট রাজ ধ্রুব কি করলো, বৎসরাজকে অ্যাটাক করে কনৌজের অধিকার করলো। এরপর যখন রাষ্ট্রকূট কনৌজকে দখল করে আবার যখন সাউথ ইন্ডিয়ায় ফিরে চলে যায়, তখন ধর্মপাল এসে আবার কনৌজকে অধিকার করে নেয়। ওকে, তাহলে এইভাবে এটা ফার্স্ট ফেজের প্রথম চক্র, মানে ত্রিশক্তি সংঘর্ষের প্রথম ফেজ। কি হলো, গল্পটা মনে রাখো। আমাদের পড়ার বিষয় হচ্ছে কে রাজা ছিল, গল্প আমাদের জানতে চাইবে না। ছোট্ট করে মনে রাখো, প্রথম ধর্মপাল দখল করলো, ধর্মপাল দখল করার পরে তাকে সরিয়ে বৎসরাজ দখল করলো, বৎসরাজকে সরিয়ে ধ্রুব দখল করলো, দিয়ে ধ্রুব যখন আবার সাউথ ইন্ডিয়াতে ফিরে গেল, তখন কি করলো, পুনরায় ধর্মপাল আবার কনৌজকে অধিকার করে নিল। কমপ্লিট, এটা আমাদের ফার্স্ট পেজ, প্রথম ত্রিশক্তি সংঘর্ষের এটা প্রথম পেজ হলো। দ্বিতীয় পেজ শুরু হয় তখন যখন প্রতিহার রাজা ছিল দ্বিতীয় নাগভট্ট। তিনি কি করলেন, আবার কনৌজকে অধিকার করলেন। যখন অধিকার করলো, তখন ধর্মপালের সঙ্গে তার আবার কি হলো, লড়াই লাগলো। ঠিক আছে, আবার লড়াই লাগলো। তাহলে এখানের কন্টেম্পোরারি আবার কি হলো, ধর্মপাল। সেকেন্ড ফেজের মধ্যে পাল রাজা ধর্মপাল, কিন্তু প্রতিহার রাজা হলো দ্বিতীয় নাগভট্ট। এবং সেই সময় রাষ্ট্রকূট রাজা এলো, ধ্রুবর পরে কে সিংহাসনে বসেছিল, কোন রাষ্ট্রকূট রাজা? এই মেরে দেবো তোমাদের। তৃতীয় গোবিন্দ। হ্যাঁ, তৃতীয় তৃতীয় গোবিন্দ। এবার প্রচুর মার খাবে সব। শ্রেষ্ঠ শাসক তৃতীয় গোবিন্দ, পরে বললাম। এগুলো সিকোয়েন্স একটু মনে রাখতে হবে, নাহলে সিকোয়েন্স ভুলে গেলে সমস্যায় পড়ে যাবে। তাহলে তৃতীয় গোবিন্দ হলো। তাহলে এইভাবে কি হলো, তৃতীয় গোবিন্দ কি করলো, যে তার বশ্যতা স্বীকার করে ধর্মপাল সেই জায়গায় মোটামুটি ব্যাপারটা শেষ হলো। থার্ড ফেজ যখন হয়, ধর্মপাল মৃত্যু হলো, তারপরে তার পুত্রকে বসলো দেবপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিল। দেবপালের সময় স্যার দ্বিতীয় ফেজটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, দ্বিতীয় ফেজটা কি, ধর্মপাল কি হলো, যখন প্রতিহার রাজা নাগভট্ট, তাহলে কনৌজটা পালদের আন্ডারে ছিল কিছুদিন, ঠিক আছে। তারপর কি হলো, যে সেকেন্ড ফেজটা, ঠিক আছে, সেকেন্ড ফেজটা কি হলো, দ্বিতীয় নাগভট্ট কি করলো, কনৌজের দখল আবার যখন নিল, তখন ধর্মপালের সঙ্গে তার আবার লড়াই লাগলো। এবং সেই লড়াইয়ের পরে তৃতীয় গোবিন্দ কি করলো, আবার ফিল্ডে নেমে পড়লো, নেমে এদেরকে ধর্মপালকে পরাজিত করলো এবং বশ্যতা স্বীকার করলো। কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে মানে আবার পুনরায় রাষ্ট্রকূটরা আবার হচ্ছে কনৌজ থেকে চলে গেল, তখন এরা আবার কি করলো, দখল করে নিল। মানে ব্যাপারটা বুঝতে পারছো, রাষ্ট্রকূটরাজ হচ্ছে সবসময় বাইরে থেকে এসে দখল করে নেবে, পাওয়ারফুল আছে, কিন্তু যখনই ব্যাপার হবে তখন তারা আসবে। মানে অ্যাকচুয়াল এটা নিয়ে চলছিল পাল আর প্রতিহারদের মধ্যে, রাষ্ট্রকূট সব জায়গায় মাঝখান থেকে এসে একটু করে নাকটা গলিয়ে দিয়ে চলে যাবে। বুঝা গেছে ব্যাপারটা, বুঝতে পারছো? মানে দূরে থাকে তো ওই জন্য হচ্ছে বাইরে থেকে পাওয়ারফুল এসে দখল মানে হারাবে,
বশ্যতা স্বীকার করবে, চলে যাবে। যখন ও চলে যাবে আবার এরা নিজেদের মধ্যে লড়াই করবে। এই হচ্ছে গল্প। ওকে, তো দেবপালের সময় তৃতীয় মানে ত্রিশক্তি সংঘর্ষ শুরু হলো। সেই সময় রাষ্ট্রকূট রাজ ছিল দ্বিতীয় ধ্রুব। ওকে, দ্বিতীয় ধ্রুব, লাস্ট পেজের মধ্যে দ্বিতীয় ধ্রুব রাষ্ট্রকূট রাজা ছিল। আর এই সময় আমাদের প্রতিহার রাজা কে ছিল? মিহির ভোজ। এটা তো আমরা জানি। মিহির ভোজ দেবপাল কন্টেম্পোরারি ছিল তো, তাই তো? হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। মিহির ভোজ বা প্রথম ভোজ, এটা নিয়ে অনেকে প্রথম ভোজ কথাটা পাও, যে মিহির ভোজ সেই কিন্তু প্রথম ভোজ। Okay? তাহলে এইভাবে মোটামুটি ত্রিশক্তি সংঘর্ষ 3টে ফেজে আমাদের চলছিল। এতটা ক্লিয়ার? ব্যাস এই সিকোয়েন্সটা পড়লেই আমাদের হবে কে কাকে হারালো, কেন হারালো, হেনা তেনা দরকার নেই। ক্লিয়ার এটা প্রত্যেকের? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট আমরা আজকে ডিসকাস করে নেবো, সেটা হচ্ছে চোল বংশ সম্পর্কে আজকে আমরা ডিসকাস করে নেব। চোল বংশ, স্যার বলো। কনৌজ তাহলে লাস্ট পর্যন্ত কি দ্বিতীয় ধ্রুবর কাছেই ছিল? মানে এটা একটা দেখো, মানে যেটা লাস্টে যেহেতু হ্যাঁ। মানে ওই রাজাটা মানে রয়ে যায়, তাহলে কি ওটার কাছেই? দেখো এই মানে এই কোশ্চেন দেখো যে কি হয়, যে কনৌজ এমন একটা জায়গা যেটা কারো হাতে মানে ফিক্সড হিসাবে থাকেনি। যখনই দখল করছে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ট্রেড করার জন্য। এই কারণে যে যখন মরছে, জানে রাষ্ট্রকূটরা যখন আবার উইক হয়ে গেল, দ্বিতীয় ধ্রুব যখন এটাকে কালেক্ট করলো, দখল করলো, আবার যখন দ্বিতীয় ধ্রুব যখন মারা গেল আবার সেটা উইক হয়ে গেল, তখন দেবপাল সেটাকে আবার ক্যাপচার করলো। তাহলে আবার সেই সময় প্রতিহার রাজা নারায়ণ পাল, মানে এগুলো দেখো পরপর চলছে। এই জন্য কার হাতে ফাইনালি ছিল এরকম কারো হাতেই ফিক্সড অবস্থায় থাকেন। যেমন কোহিনূর হিরে, তুমি যদি বলো কোহিনূর হিরে কার কাছে ছিল, তুমি কি বলবে শাহজাহানের মুঘলদের কাছে ছিল? মুঘলদের কাছে কতদিন ছিল? শাহজাহান থেকে তারপরে কি হলো, কোহিনূর হিরে চলে গেল আমাদের এর কাছে, বলো যে অ্যাটাক করেছিল, আরে বলো না, আরে ইরানের নেপোলিয়ান, নাদির শাহ, ভেরি গুড। হ্যাঁ, নাদির শাহ কি করলো, নিয়ে চলে গেল। তারপর ইরানের নাদির শাহ কি করলো, নাদির শাহের পরে তাদের নিয়ে এই ব্যাপারটা চললো। যে কোহিনূরের হিস্ট্রি আমাদের প্রচুর বড় হিস্ট্রি রয়েছে। তো যাই হোক, তোমরা যদি ইউটিউব দেখে নাও ভালো, না হলে আমি পরে ডিসকাস করে দেবো, যখন মুঘল এম্পায়ারটা পড়াবো আমি সেটা নিয়ে গল্প বলে দেবো, ঠিক আছে? কোহিনূরের অনেক গল্প আছে। আচ্ছা, আগের স্লাইড দেখি স্যার। আগের স্লাইড একদম একদম ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, এবার আমরা চোল ডাইনেস্টি স্যার এর আগে থেকে একবার দেখা, তার আগেরটা, আচ্ছা তার আগে এইটা সাহিত্যগুলো রাষ্ট্রকূট এর আগে এরও আগে। জিন সেন, ঠিক আছে স্যার। ওকে না না এটাই স্যার, ওই জিন সেনটা দেখার জন্য বললাম। ওকে ওকে ঠিক আছে, এই তো ডান। হয়ে গেছে স্যার। ওকে, হ্যাঁ হয়ে গেলে একটু বলে দেবে, হ্যাঁ, নাহলে আমি ভাববো তোমরা লিখছো। চোল বংশের সম্পর্কে আমরা প্রথম ঐতিহাসিক রাজা যদি বলি, চোলদের এক প্রথম ঐতিহাসিক রাজা, তার নাম হচ্ছে কারিকল। ওকে, জাস্ট নামটা করে রাখবে, কারিকল হচ্ছে প্রথম চোলদের একজন গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক রাজা। কিন্তু এই চোলদের তাকে আমরা কিন্তু ফাউন্ডার হিসেবে আমরা কিন্তু বলবো না, ঠিক আছে? চোলদের প্রথম যদি বলা হয় ঐতিহাসিক রাজা, কারণ কি, যে চোলদের গল্প সেগুলো হচ্ছে বিভিন্ন কিংবদন্তি। কিংবদন্তি মানে কি, যেগুলো মুখে মুখে যেই নামগুলো প্রকাশিত হয়, মানে এ হয়, তাহলে এদের কিন্তু স্পেসিফাইড সেভাবে কিন্তু আমাদের জানতে চায় না। তো যদি আমরা বলি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, কি বলবো চোল বংশের প্রতিষ্ঠাতা কে? কি মনে হয় চোল বংশের প্রতিষ্ঠাতা কি বলবে? জয়ালয় বলে দেবো স্যার। বিজয়ানল, বাহ, এই তো তার নাম কিন্তু বিজয়ানল বলে দেবে। মানে এটাকে আমরা বিজয়ানল না, বিজয়ালয়, ঠিক আছে? বিজয়ালয়কে আমরা প্রথম মানে চোল বংশের ফাউন্ডার বলে দেবো। কিন্তু হু ইজ দ্য রিয়েল ফাউন্ডার, যাকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা বলবো, হু ইজ দ্য রিয়েল ফাউন্ডার বলো? প্রথম রাজরাজ চোল, এটা আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, প্রথম রাজরাজ চোল। তো এই যে চোলদের ক্যাপিটাল কোথায় ছিল, রাজধানী বলো? পড়ালাম তো, বললাম তো, তাঞ্জোর। বলিনি, এতবার বললাম তাঞ্জোর, মনে রাখতে হবে, বলতে হবে, তাঞ্জোর ছিল ক্যাপিটাল। ওকে, তো এই তাঞ্জোরে প্রথম ক্যাপিটাল ছিল।
এরপর কি হয় যে উপাধি, একটা এপিথেটের ব্যাপার আছে, যেটা হচ্ছে মানে আমাদের যে মাদুরাই অঞ্চল সেটাকে দখল করেছিল বলে মাদুরাই কোন্ড, মাদুরাই কোন্ড উপাধি একজন চোল রাজার ছিল। মাদুরাই মানে মাদুরাই যে কাঞ্চি দখল করেছিল, মানে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি, তো কাঞ্চি দখল করে মাদুরাই কোন্ড উপাধি নিয়েছিল, তার নাম ছিল চোল রাজা। পারবে কেউ? প্রথম পরান্তক, এটা চোল রাজার নাম হচ্ছে প্রথম পরান্তক, যিনি মাদুরাই কোন্ড নামে পরিচিত। আমি এখনো প্রথম রাজরাজের কথা বলিনি, প্রথম রাজরাজের আগে প্রথম পরান্তক ছিল। আমি সালটা বলে দিচ্ছি 907 থেকে 955, 907 থেকে 955। আর প্রথম রাজরাজের টাইম ছিল 985 থেকে 985 থেকে 1014। তাহলে কোন চোল রাজার সময় সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল? কি হবে, প্রথম পরান্তক না প্রথম রাজরাজ? এ ফাটিয়ে দেবো, এবার মাথা ফাটাবো তোমাদের। মাহমুদ কবে ভারত আক্রমণ করে? হ্যাঁ, যা হবে হবে উত্তম। স্যার 1000 থেকে 1017। 1000 থেকে 1017, তাহলে কে আছে তার মধ্যে 1000 থেকে 1017? প্রথম রাজরাজ চোল। তাহলে এতক্ষণ চুপ কেন? শুনতে পাচ্ছিলে প্রত্যেকে? কথা শুনতে পাচ্ছিলে তো না পাওনি? সেটা বলে দাও, নেটওয়ার্ক প্রবলেম হয়নি তো? রেসপন্স করো, নেটওয়ার্ক প্রবলেম হয়নি তো? আচ্ছা, না স্যার। মানে উত্তরটা জানতে না সেই জন্য চুপ, তাই তো? আচ্ছা বলে দিলেই তো হয়, স্যার মনে নেই, বলে দিবে তো, আমি কি বকি তোমাদেরকে? আচ্ছা যাই হোক, তো প্রথম রাজরাজের সময় এটা হয়েছিল। তাহলে এপিথেট মনে রাখবে, মাদুরাই কোন্ড নামে পরিচিত ছিল প্রথম পরান্তক। ব্যাস, দ্যাট ইজ এনাফ প্রথম পরান্তক সম্পর্কে। এছাড়া আর কিছু আমাদের জানানোর দরকার নেই। ওকে, তো এবার আমরা ডিসকাস করব প্রথম রাজরাজ সম্পর্কে, দ্যাট ইজ দ্য মেন ইম্পর্টেন্ট বা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে প্রথম রাজরাজ। ওকে, আচ্ছা একটু এখানে প্রথম পরান্তকে একটা ইনফরমেশন লিখে রাখবে, সেই সময় উত্তর মেরু লিপি, ওকে, উত্তর মেরু লিপি লেখা হয়েছিল। এটা চোলদের সময়ে লেখার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ছিল উত্তর মেরু লিপি। এটাই প্রথম পরান্তকের সময় হয়েছিল, এবং এই উত্তর মেরু লিপিটা তামিল ভাষায় লেখা, কারণ তামিল ছিল চোলদের ল্যাঙ্গুয়েজ, তামিল ভাষায় লেখা। এবং এখান থেকে কেন বলছি উত্তর মেরু লিপির কথাটা একটু মনে রাখতে, কারণ এই উত্তর মেরু লিপি থেকে প্রথমবার যে গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসনের কনসেপ্ট পাওয়া যায়। বর্তমানে গ্রামীণ স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে কার কথা বলা হচ্ছে? বলো, পারবে? বলো। পঞ্চায়েত। পঞ্চায়েত। Very good. পঞ্চায়েত। তাহলে এই যে গ্রামীণ স্বায়ত্ত শাসন, স্থানীয় স্বায়ত্ত শাসন, ওকে, এটা প্রথমবার কিন্তু এই উত্তর মেরু লিপি থেকে আসে। মানে ভাবো, এই যে পঞ্চায়েত কনসেপ্ট, মিউনিসিপ্যালিটি কনসেপ্ট, তার প্রথম সোর্স কিন্তু আমাদের চোল বংশ থেকে। তাহলে বুঝতে পারছি যে চোল বংশটা কতটা ইম্পর্টেন্ট বংশ ছিল। বুঝে গেছে? মাথায় রাখবো। ওকে, চলো, তো এবার আমরা প্রথম রাজরাজ সম্পর্কে জানবো, যাকে আমরা রিয়েল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলে থাকি। ওকে, এই প্রথম রাজরাজ কি করেছিল? বঙ্গোপসাগরকে, এটা পরীক্ষা আছে যে বঙ্গোপসাগরকে বলেছিল চোল হ্রদে, মানে পুরো বলতে গেলে বঙ্গোপসাগরের মানে রাজা ছিল, বিশাল নৌবাহিনী তৈরি করেছিল। এই যে নতুন একটা আমাদের মুভি বেরাচ্ছে সাউথ ইন্ডিয়াতে, দেখেছো কেউ ট্রেলার PS1? জানার স্যার দরকার নেই স্যার মণিরত্নমের PS সিলভার। হ্যাঁ, তো এটা হচ্ছে শুরু, মুভিটা হচ্ছে, যদি পারো দেখে নিবে একটু, ঠিক আছে? বলেছে মুভি দেখবো স্যার, পড়ার সময় পাচ্ছি নি, পড়ার মুভিগুলো দেখবে, সাউথের মুভি, কিছু কিছু হিস্টোরিক্যাল মুভি দেখবে, একটু মাথাটা ফ্রেশ হবে, ঠিক আছে? তো বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিল প্রথম রাজরাজ, ঠিক আছে? ওকে, তিনি উপাধি নিয়েছিলেন, ঠিক আছে? তিনি কি করেছিলেন মানে, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ, তিনি কি করেছিলেন যে মানে আমাদের চের, আমি একটু আগে বলেছিলাম চের, চোল, আর হচ্ছে আরেকটা আমাদের তিনটে, আরেকটা কি বলেছিলাম, চের, চোল আর পাণ্ডব, বলেছিলাম।
চের, পাণ্ড আর চোল, সঙ্গম লিটারেচারে 3টে। তাহলে চের এবং পাণ্ড এদেরকে কি করেছিল, পরাজিত করেছিল। এই 3টে শক্তিকে, চের, পাণ্ড আর চোলকে একসাথে বলা হতো মামুদি চোল। একসাথে বলা হতো কি, মামুদি চোল। কেন বলা হতো, এরা ছিল সেই সময় সাউথ ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল, মানে সরি একটু ভুল বলে দিলাম, ওহো 3টে ছিল, কিন্তু মামুদি চোল বলা হতো কাদের, চের, চাণ্ড এবং চালুক্যকে। এদেরকে পরাজিত করেছিল, এদেরকে একসাথে বলা হতো মামুদি চোল। বলা হয় যে মামুদি চোলকে পরাজিত করে দক্ষিণ ভারতে আধিপত্য বিস্তার করেছিল, মানে চেরদেরকে, পাণ্ড্যদেরকে আর চালুক্যদের পরাজিত করে আমাদের তৈরি করেছিল, এদেরকে একসাথে মামুদি চোল বলা হতো। ওকে, আর চের বলতে বর্তমানে কোন এলাকার কথা বলা হচ্ছে, আমি বলেছি, বলো বলো, কেরল। কেরল। অ্যান্সার গুলো দিবে, এই অ্যান্সার গুলো দেখো, কেন আমি বারবার ফোকাস করছি, ভালো করে বোঝো। এগুলো কিন্তু কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন, যেগুলো তোমাদের ঠকিয়ে দেবে। তোমরা ভাবছো স্যার সিম্পল, তো এত সিম্পল নয়। যখন পড়বে দেখবে এই জায়গাগুলো কেমন মাথার উপর দিয়ে নাচতে থাকবে, বুঝতে পারবে না যে কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে কোশ্চেন, কারণ এত টাইম পাবে না, মাথায় রাখতে হবে। তো প্রথম রাজরাজের সময় তাঞ্জোর ছিল ক্যাপিটাল, তৈরি করেছিল তাঞ্জোরের একটা বৃহৎ টেম্পল, সেটা হচ্ছে বৃহদেশ্বর টেম্পল। বৃহদেশ্বর মন্দির তৈরি হয়েছিল কোথায়, তাঞ্জোর। তাঞ্জোর ছিল ক্যাপিটাল, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির তার সময় তৈরি হয়েছিল। এবং এই বৃহদেশ্বর মন্দিরের একটা ইম্পর্টেন্ট প্রথা ছিল, সেটা হচ্ছে দেবদাসী প্রথা। মনে আছে দেবদাসী প্রথার কথা? হ্যাঁ স্যার মনে তো আছে। এই দেবদাসী প্রথা কিন্তু এই বৃহদেশ্বর টেম্পলের একটা প্রথা ছিল, যেখানে সেই মহিলাদেরকে মানে দেবতার কাজে উৎসর্গ করা হতো, তাই তো, দেবদাসী প্রথা। যেখানে আমরা পাই তাঞ্জোরের এই বৃহদেশ্বর টেম্পলে অনেক দেবদাসী প্রথার আমরা উল্লেখ পেয়ে থাকি। ওকে, তো এই সময় তিনি কি করেছিলেন, সবচেয়ে বড়, এটা পরীক্ষায় আসে, যে কোন চোল রাজার শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন। শক্তিশালী নৌবাহিনী গঠন করেছিলেন কে, প্রথম রাজরাজ চোল। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, মনে থাকবে। দেখো এতটা প্রত্যেকের ক্লিয়ার? ক্লিয়ার তো? আর 3 মিনিট থেকে 4 মিনিট সময় লাগবে আমার ক্লাসটা কমপ্লিট করতে। দেখো এতটা ক্লিয়ার? নোট ডাউন। স্যার একটা উপাধি কি বলছিলেন? আচ্ছা, উপাধি, ঠিক আছে, উপাধি বলে দিচ্ছি। উপাধি অ্যাকচুয়ালি এর নয়, উপাধিটা আমাদের হচ্ছে পরে যাবে, প্রথম রাজেন্দ্র চোলের কাছে উপাধি যাবে। স্যার হুম, তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দিরটা তাহলে প্রথম রাজরাজ, তাই তো স্যার? প্রথম রাজরাজ চোল, একদম প্রথম রাজরাজ চোলের সময় তৈরি হয়েছিল তাঞ্জোরের বৃহদেশ্বর টেম্পল, একদম। ভেরি গুড। ক্লিয়ার এটা? ডান ডান ডান। প্রকৃত প্রতিষ্ঠাতা, রিয়েল ফাউন্ডার প্রথম রাজরাজ চোল। ডান, ক্লিয়ার? চলো নেক্সট, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি পাওয়ারফুল রুলার, যে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। এর সম্পর্কে আমাদের জানতেই হবে, প্রথম রাজেন্দ্র চোল, এর কথাটা বললেই আমাদের মোটামুটি কমপ্লিটেড। দ্যাট ইজ 1014 থেকে 1044, প্রথম রাজেন্দ্র চোল। খুব ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল রুলার চোল বংশের, যাকে আমরা চোল বংশের কি বলি, শ্রেষ্ঠ শাসক বলি। ঠিক আছে, চোল বংশের শ্রেষ্ঠ শাসক। ওকে, তো এই সময় চোলদের নিউ ক্যাপিটাল, নতুন ক্যাপিটাল হয়েছিল প্রথম রাজেন্দ্র চোলের সময়, তার নাম ছিল মাদুরাই। ওকে, মাদুরাইতে, আগে মাদুরাই দখল করেছিল, কিন্তু মাদুরাইতে ক্যাপিটাল ফরমেশন, যে রাজধানী স্থানান্তরিত করে মাদুরাইতে নতুনভাবে রাজধানী স্থানান্তর করেছিল কে, সেটা হচ্ছে আমাদের প্রথম রাজেন্দ্র চোল। ওকে, এবার এই প্রথম রাজেন্দ্র চোল কি করেছিল আমাদের খুব ভালো করে মাথায় রাখবে, খুব ভালো করে, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা আমাদের পূর্ববঙ্গ, মানে আমাদের বর্তমানে যে বেঙ্গল, বেঙ্গলের রাজার নাম ছিল তখন গোবিন্দচন্দ্র। নামগুলো খুব ইম্পর্টেন্ট বাবু, মনে রাখতেই হবে, আমার কিচ্ছু করার নেই। গোবিন্দচন্দ্র, ওকে, গোবিন্দচন্দ্র আমাদের বেঙ্গল মানে পূর্ববঙ্গ, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল মানে পূর্ববঙ্গ, রাজা ছিল গোবিন্দচন্দ্র। পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, মানে এখনের ভাগ অনুযায়ী, তখন তো ভাগ ছিল না, তার ছিল প্রথম মহিপাল। ওকে, আমরা বললাম তো একটু আগে, প্রথম মহিপালের কথা বললাম তো, ঠিক আছে। আর আমাদের যে দক্ষিণবঙ্গ, মানে যেটা হচ্ছে সাউথ বেঙ্গল বলতে পারি আর কি, যাই হোক, বাংলারই
তিনটে অংশ ছিল, তার তখন রাজ ছিল রণসুর। রণসুর মানে অ্যাকচুয়াল কথায় আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাংলা দখল করেছিল, ঠিক আছে, বাংলা দখল করেছিল চোল রাজা। এই কারণে এই চোল রাজা বা রাজেন্দ্র চোলের উপাধি বলতে পারবে? গন্ডাই চোল বা যেটাকে বলা হয় গঙ্গাইকোন্ড চোলপুরম বা গঙ্গাইকোন্ড চোল বা গঙ্গাইকোন্ড চোলপুরম। এটা অনেক রকম বলা হয়, গঙ্গাই চোল, এটাকে গঙ্গাই চোল বলা হয়, গঙ্গাইকোন্ড চোল, ঠিক আছে, বিভিন্ন রকম নামে এপিথেটটা দেওয়া হয়, কিন্তু মনে রাখবে লাস্ট অফ অল জিনিসটা গঙ্গাইকোন্ড চোলপুরম, যেটাকে আমরা গঙ্গা বিজেতাও বলে থাকি, গঙ্গা বিজেতা, কারণ বেঙ্গল গঙ্গার জন্য। এই কারণে গঙ্গাইকোন্ড চোলপুরম বা গঙ্গাইকোন্ড চোল তাকে বলা হয়, এবং এই কারণে তিনি বাংলা করে এই জায়গাটাকে আমাদের ক্যাপিটাল তৈরি করেছিলেন, ক্যাপিটাল রাজধানী বানিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে গঙ্গাইকোন্ড চোলপুরম। বিভিন্নভাবে যেভাবে খুশি মাথায় রাখো, কোনোটাই সমস্যা নেই। ক্লিয়ার? তিনটে জায়গার রাজাদের নাম বলে দিলাম, গোবিন্দচন্দ্র প্রথম মহিপাল, রণসুর। এর মধ্যে বেশি স্যার ভুলে যাচ্ছি, এতগুলো নাম মনে রাখতে পারবো না, গোবিন্দচন্দ্রটা মনে রাখো, এটা হচ্ছে মেন লোক যাকে পরাজিত করার, যার সাথে লড়াইটা একটু চলেছিল ভালো রকম। ক্লিয়ার প্রত্যেকের এটা? ওকে, এরপর চোল রাজা ছোট্ট করে দ্বিতীয় রাজেন্দ্র পড়তে হবে, একটাই ইনফরমেশন, তার সময় তৈরি হয়েছিল দ্বিতীয় রাজেন্দ্রের সময়, সেটা হচ্ছে কোল্লাপুরের বিজয়স্তম্ভ, কোল্লাপুর বিজয়স্তম্ভ, কোল্লাপুর বিজয়স্তম্ভ তার সময় তৈরি হয়। ওকে, আর লাস্ট ইনফরমেশন আজকে চোল ডাইনেস্টির লাস্ট ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে প্রথম কুলোতুঙ্গ, প্রথম কুলোতুঙ্গ 1070 থেকে 1072, প্রথম কুলোতুঙ্গ, ঠিক আছে। এটাই প্রথম কুলোতুঙ্গটা কে ছিল? অ্যাকচুয়ালি মাথায় রাখবে, এই প্রথম কুলোতুঙ্গটা ছিল যে চোল আর আমাদের যে চালুক্য ছিল, চোল চালুক্যর মধ্যে কি হয়েছিল? বৈবাহিক মৈত্রী গঠিত হয়েছিল। বৈবাহিক মৈত্র বলতে যে প্রথম রাজেন্দ্র চোলের সময় কি করেছিল, যখন এই বাংলা দখল করে বা চালুক্যদের সঙ্গে যখন দখল করেছিল, চালুক্য এবং চোলদের মধ্যে বৈবাহিক মৈত্রী স্থাপিত হয় এবং চোল চালুক্য বংশ তৈরি হয়েছিল। চোল চালুক্য বংশ মানে একসাথে তৈরি হয়েছিল, চালুক্য বংশও নয়, চোল বংশও নয়। চোল চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক হচ্ছে প্রথম কুলোতুঙ্গ, মানে অ্যাকচুয়ালি চোলও নয়, অ্যাকচুয়ালি চালুক্যও নয়, এটা হচ্ছে মিক্সড। চোল চালুক্য বংশের একটা লোকের কথাই আমরা শুধু মনে রাখবো, প্রথম কুলোতুঙ্গ। এদের সম্পর্কে বিশেষ কিছু জানতে হবে না, তার কারণ কি, এরা ওই উত্তরাধিকারী দ্বন্দ্ব নিয়েই মরেছে, কাজের কাজ কিচ্ছু করেনি, শুধু দ্বন্দ্ব করেই ব্যাপারটাকে কমপ্লিট করেছে। ওকে, জাস্ট এইটুকু আমাদের মনে রাখলেই হবে। ওকে, আর যদি বলে চোল বংশের শেষ রাজা, লাস্ট কিং বা শেষ রাজা, চোল বংশের শেষ রাজা কি হবে? নামটা শুধু লিখে রাখবে, তৃতীয় রাজেন্দ্র চোল, তৃতীয় রাজেন্দ্র চোল। দেখো এটা কমপ্লিট, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই। দেখো কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার দ্বিতীয় রাজেন্দ্রটার ওখানটা একটু বলুন না, ঠিকঠাক শুনতে হ্যাঁ, দ্বিতীয় রাজেন্দ্রের সময় একটা ইনফরমেশন পড়বে, সেটা হচ্ছে কোলাপুরে বিজয়স্তম্ভ নির্মাণ করেছে। কোলাপুরে যে বিজয়স্তম্ভ রয়েছে, এরকম অনেক জায়গা, তাঞ্জোরের বিজয়স্তম্ভ রয়েছে, তারপর আমাদের হচ্ছে বলো এরকম প্রচুর জায়গায় বিজয়স্তম্ভ রয়েছে। তো কোলাপুরের বিজয়স্তম্ভ দ্বিতীয় রাজেন্দ্রের সময় তৈরি করা হয়েছিল, ব্যাস, দ্যাট ইজ এনাফ। স্যার বলো বলো। বলছি ওই উনার ওই প্রথম রাজেন্দ্র চোলের উপাধিটা কি বললেন? গঙ্গাইকোন্ড চোল, গঙ্গাইকোন্ড চোল, আর ক্যাপিটালটা চোলপুরম। চোলপুরম, দুটো সেম, মানে সেম বসাবে, কোনো চাপ নেই। মানে গঙ্গাইকোন্ড চোল, গঙ্গাইকোন্ড চোলপুরম, অ্যাকচুয়ালি পুরম ইন সেন্স অফ ক্যাপিটাল বা জায়গাকে পুরম বলা হয়, ঠিক আছে, এই কারণে চোলপুরম। তো তুমি এপিথেট হিসাবেও চোলপুরম মনে রাখো, তাতেও অসুবিধা নেই, ক্যাপিটাল হিসাবেও চোলপুরম মনে রাখো, তাতেও অসুবিধা নেই, কথাটা মনে রাখলেই হবে। এবার বোঝা গেছে কি বললাম? ওকে স্যার।
তাহলে দেখো আমরা এনসিয়েন্ট হিস্ট্রি আজকে আমাদের কমপ্লিট। আমরা এরপর আর কিচ্ছু ডিসকাস করব না। এরপর আমি পরের দিন ক্লাসে তোমাদের একটা রিভিশনের মতো করব, যেটা আমরা এমসিকিউ দিয়েছি, পরীক্ষা তোমরা দিয়েছো, আমি সেখান থেকে তোমাদের একটু রিভিশনের মতো ডিসকাস করব যে তোমরা কতটা পড়েছো। ক্লাসেই আমি মানে পুরো জিনিসটা যতটা আমরা পড়েছি সেটা নিয়ে আমি কিছু কিছু জিনিস ডিসকাস করব, যেটা ডাউট হবে মানে অ্যাকচুয়ালি নেক্সট ক্লাস তোমাদের থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। ওকে, নেক্সট ক্লাসটা আমি তোমাদের একটা ক্লাস দিচ্ছি, দ্যাট ইজ তোমাদের ডাউট ক্লিয়ারিং। সব পড়ে রাখবে, খাতায় লিখে রাখবে যে স্যার এটা ডাউট হচ্ছে, এটা ডাউট হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা যা হবে। পরের দিন আমি তোমাদের ফুল এনসিয়েন্ট হিস্ট্রি আমাদের থাকবে ডাউট ক্লিয়ারিং ক্লাস। এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং যা হবে, বাট স্যার ডাউট ক্লিয়ারিং কি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে শুধু ডাউট ক্লিয়ারিং হবে? এত ডাউট হবে? এত ডাউট হবে না আমি জানি, কারণ তোমরা তো মানে একদম বিশালভাবে পড়বে না, সেটা আমিও ভালো করে জানি। তো আমি রাখছি তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস। এর সাথে সাথে আমি ওই সময় পুরো এনসিয়েন্ট হিস্ট্রির যে বুকস অ্যান্ড অথর যেগুলো এনসিয়েন্ট হিস্ট্রি রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। আর তোমাদের ফুল ফ্রিডম থাকবে টোটাল যা পড়া হয়েছে ডাউট ক্লিয়ারিং 1 সপ্তাহের মধ্যে ফুল এনসিয়েন্ট হিস্ট্রি প্রত্যেকের রিভিশন করবে প্রত্যেকের